হ্যালো এভরিওয়ান, স্বাগত জানাচ্ছি সবাইকে নতুন আরেকটি লাইভ ক্লাসে। আজকে আমরা পড়তে যাচ্ছি দ্বিতীয় অধ্যায়ের স্থিতিস্থাপকতার বিষয়টা নিয়ে। প্রথম আমি ক্যামেরাটা একটু সেটিং করে নিব, দেন আমরা পড়াটা শুরু করে দিব। আমি একটু ক্যামেরাটা সেটিং করে ফেলি। ওকে, আই হোপ সব কিছু ঠিকঠাক আছে। ওকে, সবাই যুক্ত হয়ে যাও দ্রুত, দেন আমরা বিষয়টা নিয়ে আলোচনা শুরু করে দিব। আমি একটু একটা মিনিট সময় নিচ্ছি। তো লিঙ্কটা দিয়ে আসছি। ওকে, আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি। এখন আমরা পড়া শুরু করব। তার আগে সবাই প্রস্তুত কিনা বলো। নমস্কার স্যার, কেমন আছেন স্যার? ভালো আছি, ভালো আছি, ভালো আছি। আচ্ছা, আজকে 3টা বাজে ক্লাস দেবো, সেটা তোমাদেরকে বলেছিলাম, কিন্তু যারা জয়েন করবে না তাদের কপাল খারাপ, তারা হয়তো ফেসবুকে অ্যাক্টিভ না। আচ্ছা, আমরা মাঝে পর লাইভে আসলাম, টেস্ট এক্সামের জন্য আসতে পারিনি। ও আচ্ছা, শাওন। হ্যাঁ, শাওন রেগুলার ক্লাস করতে আগে কয়েকদিন ক্লাস করতে পারো নাই। আচ্ছা, সমস্যা নাই। আমরা সবাই রেডি কিনা একটু বলবো, যারা যুক্ত হয়েছে সবাই রেডি কিনা, যারা যুক্ত হয়েছে তারা সবাই রেডি কিনা। আমরা সবাই পড়ার জন্য কি প্রস্তুত? সালাম আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আনিকা, নুসাইবা, মাশরুফা, পূজা, অনেকে জয়েন করছে দেখতে পাচ্ছি, পরিচিত নাম। আসলে যারা জয়েন করতে আসো তারা পরিচিত হয়ে গেছে। এখন প্রাচুর্য বলতেছে এখন কেন, এখন কি হয়েছে? পড়তে বই এখন। শোন, তোরা যদি এখন না পড়ো তাহলে ওই কি বললাম, ইয়াতে পড়ার আর টাইম হবে না। কিসের সন্ধ্যাবেলায় 7টা বাজে, 7টা স্লটটা খালি নেই, দেখো সেই 7টা স্লটে অন্য পড়া পড়াতে হচ্ছে। তো এই কারণে আসলে তোদেরকে আহ রমজান পর্যন্ত, হ্যাঁ রমজান মানে কি আর 31 তারিখ বা এর কিছুদিন পর পর্যন্ত কষ্ট করে এই টাইমে পড়তে হবে। হ্যাঁ, আমি দেখছিলাম যে 15 জন 16 জন যুক্ত হয়েছিল, বাট দেখতে পাচ্ছি এখন 11 জন। কেন? নাকি আমি ভুল দেখতেছি? হ্যাঁ, 11 জনই তো। বাট কেন বাকিরা কোথায় গেছে? যুক্ত হওয়ার পর বের হয়ে গেছে আবার। আচ্ছা, যাই হোক, তাদের জন্য ক্লাসগুলো রেকর্ড রাখলে সমস্যা। মানে আমি যদি ক্লাসগুলো একবারেই নিতাম আবার ডিলিট করে দিতাম তাহলে ঠিক ছিল। আচ্ছা চলো, আমরা স্থিতিস্থাপকতা দিয়ে আলোচনা করব। আমি বলেছিলাম স্থিতিস্থাপকতা বোঝার আগে আমাদের এই অধ্যায়ের হচ্ছে 4টা অংশ থেকে পরীক্ষা প্রশ্ন হবে। একটা উপযোগের অংশ, আরটা হচ্ছে চাহিদা এবং যোগানের বেসিক অংশ, আরটা হচ্ছে স্থিতিস্থাপকতার অংশ, আরটা হচ্ছে ভারসাম্যের অংশ। তো এই যে 4টা অংশের কথা বলেছি, এই 4টা অংশ থেকে আমাদের পরীক্ষা প্রশ্ন হবে। এবং তার মধ্যে এই স্থিতিস্থাপকতা পার্টটা পড়ার আগে তোমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে আসতে হবে। মাস্ট ইউ হ্যাভ টু বি ক্লিয়ার অল থিংস অ্যাবাউট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই বেসিক। ডিমান্ড এবং সাপ্লাই যত বেসিক বিষয়গুলো আছে সবগুলো আমাদেরকে ক্লিয়ার করে আসতে হবে। বেসিক্যালি এখানে যে বিষয়গুলো ক্লিয়ার করতে হবে, চাহিদা কি, যোগান কি, চাহিদা নির্ধারক কারা, যোগান নির্ধারক কারা, চাহিদা অপেক্ষক কি জিনিস, যোগান অপেক্ষক কি জিনিস, অন্তত এই জিনিসগুলো বুঝে আসতে হবে। তো স্থিতিস্থাপকতা আজকে আমরা পড়াশোনা করতে যাচ্ছি, এবং আজকেই যদি সম্ভব হয় আজকে 2-2.5 ঘন্টা যা কানে নিতে পারি আমরা 2-2.5 ঘন্টার মধ্যে স্থিতিস্থাপকতার বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করব। সো স্থিতিস্থাপকতাকে এখন আমার দেখতে সিস্টেম বেড়ে গেছে, মানে ওরা যায় আসে যায় আসে। তো স্থিতিস্থাপকতা আসলে কেন অর্থনীতিতে আসছে সেটা আগে বলি। স্থিতিস্থাপকতা হচ্ছে একটা গাণিতিক প্রক্রিয়া। বলো, স্থিতিস্থাপকতা একটা কি প্রক্রিয়া? ভাইয়া, গাণিতিক প্রক্রিয়া। সবাই একটু কমেন্টে লিখে ফেলো, স্থিতিস্থাপকতা হচ্ছে একটা গাণিতিক প্রক্রিয়া। স্থিতিস্থাপকতা হচ্ছে একটা কি গাণিতিক প্রক্রিয়া, যেটা গণিতে ইউজ হয়। হ্যাঁ, তো স্থিতিস্থাপকতা দিয়ে মূলত যে স্বাধীন চলক, আমরা জানি গণিতে 2টা চলক আছে, একটা স্বাধীন চলক একটা অধীন চলক। তো এই যে স্বাধীন চলক, ও যদি এত পার্সেন্ট পরিবর্তন হয়, অধীন চলক কত পার্সেন্ট পরিবর্তন হবে? ও মনে করো ও X% পরিবর্তন হয়েছে, তাহলে ও কত পার্সেন্ট পরিবর্তন হবে সেটা বের করা হয়। অর্থাৎ স্বাধীন চলকের শতাংশিক শতাংশিক পরিবর্তন,
শতাংশিক পরিবর্তন, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন মানে আমি মনে করো আমি বললাম যে এক্স এর 10% পরিবর্তন হয়েছে, তাইলে অধীন চলক মনে করো ওয়াই, হ্যাঁ, এই ওয়াই এর কত পার্সেন্ট পরিবর্তন হবে এই জিনিসটা বের করা হয় গণিতের ক্ষেত্রে মানে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের কারণে অধীন চলকের শতাংশিক পরিবর্তন কত হবে সেটা বের করা হয়। আচ্ছা, এগুলো আমাদের পরীক্ষা আসবে না, পরীক্ষা আসার জন্য দরকার নেই, তোমাদেরকে জাস্ট একটা ধারণা দিলাম। স্থিতিস্থাপকতা একটা প্রক্রিয়া, গাণিতিক প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মাধ্যমে একটা জিনিসের পরিবর্তনের ফলে আরেকটা জিনিস কতটুকু পরিবর্তন হবে, একটা জিনিসের পরিবর্তন ফলে আরেকটা জিনিস কতটুকু পরিবর্তন হবে সেটা বের করা হয়। তো পরীক্ষা যদি আসে স্থিতিস্থাপকতা কাকে বলে, তখন আসলে আমরা কি লিখবো? স্থিতিস্থাপকতাকে ডিফাইন করার জন্য আমরা এখানে তিনটা লাইন লিখতেছি। একটা লাইন হচ্ছে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে। এই লাইনটা দেখো তো যারা ঢাল পড়ছিলা তারা এরকম একটা লাইন দেখছিলা, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে। ওখানে কিন্তু এই শতাংশিক কথাটা ছিল না, ঠিক আছে, এখানে কিন্তু শতাংশিক কথাটা এক্সট্রা করে আসে। মানে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। তাহলে আমরা এই সময়টা এভাবে কেন দিচ্ছি, কারণ ভাইয়া স্থিতিস্থাপকতা হচ্ছে একটা গণিতের বিষয়। তো গণিতে আসলে স্বাধীন চলক আর অধীন চলক দুই ধরনের চলকের ব্যবহার আছে। তো এখানে বলা হয়, গণিত আসলে বলা হয় যে স্বাধীন চলকের আপেক্ষিক বা শতাংশিক পরিবর্তনের ফলে, আপেক্ষিক না, শুধু আপেক্ষিকও বলা যায় আবার শতাংশিকও বলা যায়। তাহলে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের যে শতাংশিক পরিবর্তন হয় তার যে অনুপাত, এই অনুপাতকে তোমার হচ্ছে স্থিতিস্থাপকতা বলে। অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপকতা। তাহলে আমরা শিখে ফেললাম যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এই জিনিসটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ডান লিখো। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এই জিনিসটা মুখস্থ করে ফেলো, মুখস্থ করে ডান লিখো। স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে। এতটুকু পড়া শেষ হলে ডান লিখো, জাস্ট একটু ডান লিখো, ওকে, ডান লিখো। আচ্ছা, গুড। এবার দেখো, আমরা যদি স্থিতিস্থাপকতার সূত্র লিখতে চাই, হ্যাঁ, যেহেতু গাণিতিক প্রক্রিয়া, মনে রাখবে যে কোনো গাণিতিক প্রক্রিয়ায় সমস্যার সমাধান করার জন্য গাণিতিক প্রক্রিয়ায় অবশ্যই কিসের ব্যবহার থাকে, সূত্রের ব্যবহার থাকে। তো আমরা যদি এখানে স্থিতিস্থাপকতার সূত্র ব্যবহার করতে চাই, যে স্থিতিস্থাপকতা সূত্রটা কি হবে, দেখো তো, স্থিতিস্থাপকতা সমান একদম সোজা। তোমাদেরকে বলছিলাম এরকম যে কোনো সংজ্ঞা থেকে আমরা চাইলে সূত্র বানাতে পারি। শুধু একটা কথা মনে রাখবা যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, যার ফলে পরিবর্তনটা যার ফলে পরিবর্তন হয়, ফলেটা কোথায় থাকে? এখানে অনুপাত, এই অনুপাত মানে হচ্ছে ভাগ, এখন কথা হচ্ছে যার ফলে হয় সে কোথায় থাকে, সূত্রের কোথায় থাকে? সূত্রের উপরের অংশ থাকে নাকি নিচের অংশ থাকে যার ফলে হয়? একটু বলো তো দেখি। শাকিল বলছে নিচে, নুসাইবা বলছে নিচে, তাসমিম বলছে উপরে থাকে, আর রিজওয়ান বলছে নিচে। শাকিল বলছে নিচে, শাকিলও বলতেছে নিচে, 2-3 বার বলছে সে। অবভিয়াসলি তোমরা যারা আগের ক্লাসগুলো ভালো মতো করছো তারা বলতে পারবা, ঠিক আছে। আর ক্লাস এমনিতে তুমি যদি আমার ক্লাস নাটক সিনেমার মতো করে দেখো, এখন দেখছো, এখন মজা পাইছো, কালকে আর মজা পাবো না, ঠিক আছে। এই জন্য একটু সিরিয়াসলি দেখতে হবে। যার ফলে হয় সে সবসময় নিচে থাকে, তাহলে নিচে হবে স্বাধীন চলকের, এত বেশি কিপটামি করতেছে কেন, স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, আর উপরে হবে অধীন চলকের শতাংশিক পরিবর্তন, ঠিক আছে। এটা হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে আমাদের যদি পরীক্ষায় আসে স্থিতিস্থাপকতার সূত্রটি কি, তখন আমরা লিখবো অধীন চলকের শতাংশিক পরিবর্তন ডিভাইডেড বাই স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন, অথবা কেউ বলতে পারে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন ভাগের অধীন চলকের শতাংশিক পরিবর্তন। অধীন চলকের শতাংশিক পরিবর্তনকে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তন দিয়ে ভাগ করলে স্থিতিস্থাপকতা পাওয়া যায়।
তাহলে আমরা এখান থেকে জাস্ট দুইটা কথা মনে রাখবো ভাইয়া, দুইটা কথা মনে রাখবো, জাস্ট দুইটা কথা মনে রাখবো। একটা হচ্ছে স্থিতিস্থাপকতা কাকে বলে, একটা হচ্ছে স্থিতিস্থাপকতা কাকে বলে, একটা হচ্ছে স্থিতিস্থাপকতার সূত্রটি কি, স্থিতিস্থাপকতার সূত্রটি কি। এই দুইটা জিনিস মুখস্থ হলে আমরা পরবর্তী স্টেপে যাবো। জাস্ট এতটুকু মুখস্থ করে এখান থেকে আর কিছু জানার দরকার নেই, শুধু কাকে বলে এবং সূত্রটা কি, এই দুইটা জিনিস যদি মুখস্থ হয় তাহলে লিখো ডান টু ডান টু ডান টু। এই দুইটা জিনিস মুখস্থ হলে ডান টু লিখো, সবাই একটু কমেন্টে লিখো। ভুল হয়ে গেছে, হ্যাঁ ভুল হয়ে গেছে, ওই যে মনোযোগের অভাব। দেখি বলো, যদি দুইটা জিনিস মুখস্থ হয়ে যায় তাহলে ডান টু লিখো, জাস্ট একটু ডান টু লিখলে হবে। এই দুইটা জিনিস যদি মুখস্থ হয় ডান টু লিখো। ওকে ডান, আচ্ছা ওকে থ্যাংক ইউ। এবার আসো, আমরা যখন বলবো, আমরা তো অর্থনীতি, আমরা তো স্থিতিস্থাপকতা পড়ছি অর্থনীতিতে, তাই না? তো অর্থনীতিতে যখন আমরা স্থিতিস্থাপকতার কথা বলতে যাব, এই অর্থনীতিতে যখন আমরা স্থিতিস্থাপকতার কথা বলতে যাব, তখন মনে রাখবো যে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই ধরনের ব্যবহার আছে, বা অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে দুই প্রকার। অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে কয় প্রকার ভাইয়া? দুই প্রকার। একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, আরটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। যোগানের স্থিতিস্থাপকতা। তাহলে বলো অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কয় প্রকার? অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই প্রকার, একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা, আরটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। একটু সবাই বলো তো অর্থনীতিতে স্থিতিস্থাপকতা কয় প্রকার? কমেন্ট করবা, দ্রুত কমেন্ট করে ফেলবা। কত প্রকার জিজ্ঞেস করছি আমি, তোমাকে প্রশ্ন করছি, এরকম যদি মনে হয় এগুলো কমেন্টে লিখে ফেলবা, দ্রুত কমেন্টে লিখে ফেলবা। তাহলে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চাহিদার স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। যখন আমরা স্থিতিস্থাপকতা বলতে যাব, চাহিদার স্থিতিস্থাপকতা বা যোগানের স্থিতিস্থাপকতা, তখন আমাদের এই জায়গাটা একটু স্মরণ করে আসতে হবে। তো এই জায়গায় যখন স্মরণ করব তখন আমরা একটা সংজ্ঞা লিখছিলাম। আমরা সংজ্ঞাটাকে লিখছিলাম যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে, এরকম করে লিখছিলাম না? তো এই জিনিসটা লেখার কারণ কি জানো? এই জিনিসটা আসছে মূলত অপেক্ষক থেকে। এই জিনিসটা আসছে মূলত কোথা থেকে? অপেক্ষক থেকে। তো অপেক্ষকের মধ্যে কি বলা হয়? অপেক্ষকের মধ্যে বলা হয় যে একটা অধীন চলক আছে, অধীন চলক একটা স্বাধীন চলকের উপর নির্ভর করে। তো এরকম একটা জিনিস আছে। তো এখান থেকে মূলত এই সূত্রটা বানানো হয়েছে। তো দেখো এই জায়গাটা থেকে মূলত স্থিতিস্থাপকতা বিষয়টা আসছে, এবং সূত্র সংজ্ঞাটা এভাবে হয়েছে বা সূত্রটা ওভাবে হয়েছিল যখন আমরা একটু আগে দেখছি। তাহলে আমরা আমি যদি একটু প্রিভিয়াসলি এই জায়গাটা নিয়ে আসি, এই যে স্বাধীন চলক আর অধীন চলক, এগুলোর ব্যবহার আসলে কোথায়? এগুলোর ব্যবহার হচ্ছে মূলত অপেক্ষকে। তো অপেক্ষক কি বলে? অপেক্ষক বলে দুই ধরনের চলক আছে, একটা হচ্ছে অধীন চলক, একটা হচ্ছে স্বাধীন চলক। একটা হচ্ছে অধীন চলক, একটা হচ্ছে স্বাধীন চলক। তো এর পরিবর্তনের ফলে ওর পরিবর্তনটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা। এটা স্থিতিস্থাপকতার কথা বলছি, বাট আমরা তো এখন স্থিতিস্থাপকতার কথা বলতেছি না, আমরা বলতেছি স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদা স্থিতিস্থাপকতা আর হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা। তো চাহিদা স্থিতিস্থাপকতাকে বলা হয় ইলাস্টিসিটি অফ ডিমান্ড, ইলাস্টিসিটি অফ ডিমান্ড, এবং এটাকে সংক্ষেপে বলবে ইডি। সবাই একটু কমেন্টে লিখো, চাহিদা স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে কি বলবে? চাহিদা স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে কি বলবে? চাহিদা স্থিতিস্থাপকতাকে সংক্ষেপে বলবে ইডি। সবাই একটু কমেন্টে লিখো, চাহিদা স্থিতিস্থাপকতা আপেক্ষিক বা শতাংশিক কি একই? হ্যাঁ, আপেক্ষিক বা শতাংশিক একই কথা। ওকে ওকে ওকে। এবার যোগান স্থিতিস্থাপকতাকে বলা হবে ইলাস্টিসিটি অফ সাপ্লাই। দেখি এটাকে ইলাস্টিসিটি অফ সাপ্লাই কে ইংরেজিতে সংক্ষেপে কি বলবো? ইলাস্টিসিটি অফ সাপ্লাই কে, ইলাস্টিসিটি অফ ডিমান্ডকে যদি ইডি বলা হয়, ইলাস্টিসিটি অফ সাপ্লাই কে কি বলা হবে? ইলাস্টিসিটি অফ সাপ্লাই কে কি বলা হবে? ইলাস্টিসিটি অফ সাপ্লাই কে কি বলা হবে? ইয়েস, গুড, ইয়েস বলা হবে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার জাস্ট এতটুকু বুঝছি যে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দুই ধরনের, একটা চাহিদা স্থিতিস্থাপকতা, একটা হচ্ছে যোগানের স্থিতিস্থাপকতা। এখন এই চাহিদা স্থিতিস্থাপকতা বা যোগানের স্থিতিস্থাপকতা বোঝার জন্য আমাদের এই লাইনটা একটু মনে করতে হবে। দেখো আমি এই একটা লাইন লিখতেছি, এই লাইনটা তোমাদের মনে আছে কিনা জানি না, আমি যদি মনে করাই দিতে পারি তাহলে তো আমার কথা ভালো কথা। হ্যাঁ, চাহিদা ইজ ইকুয়াল টু ফাংশন অফ দাম সম্পর্কিত দ্রব্যের দাম, ঠিক আছে, তারপর হচ্ছে আয় ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। এটা একটা জিনিস লিখছি। আর এদিকে যখন লিখলাম যোগান ইজ ইকুয়াল টু ফাংশন অফ দ্রব্যের দাম, তারপর উপকরণের দাম, কর, ভর্তুকি ইত্যাদি ইত্যাদি। আমি যে এই জিনিসটা লিখলাম, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এই পুরা জিনিসটাকে কি বলা হবে,
আমি যদি প্রশ্ন করি যে তোমাকে এই পুরা জিনিসটাকে কি বলা হবে, এই পুরা জিনিসটাকে কি বলা হবে, এই পুরা জিনিসটাকে, তোমার উত্তর হওয়া কি জানো? উত্তর হওয়া উচিত কি জানো? এটা একটা হচ্ছে চাহিদা অপেক্ষক। উত্তর হবে চাহিদা অপেক্ষক। কিন্তু আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে শুধুমাত্র, আমি যদি তোমাকে প্রশ্ন করি এরা কারা, এরা কারা, মানে এই এতটুকু কারা, আমি যদি এটাকে আর একটু বড় করি, এই যে এরা কারা, এরা কারা, আমি যদি তোমাকে প্রশ্ন করি এরা কারা, মাঝখানে যাদের দিয়েছি, হ্যাঁ, তো মাঝখানে যাদের দিয়েছি তারা কারা, তখন তোমার উত্তর হওয়া কি উচিত জানো? এই যারা মাঝখানে আছে তারা হচ্ছে চাহিদার, চাহিদার নির্ধারক। এরা হচ্ছে চাহিদার নির্ধারক। কারা বলতো? এই যে দাম, এরা দাম সম্পর্কিত দ্রব্যের দাম, আয়, এরা হচ্ছে চাহিদার নির্ধারক। ঠিক আছে। একইভাবে আমি যদি তোমাকে প্রশ্ন করি, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এরা এটা কি, এটা কি, এটা কি, তোমার উত্তর হবে এটা হচ্ছে যোগান অপেক্ষক, এটা হবে যোগান অপেক্ষক। আর আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এরা কারা, সরি সরি সরি, আমি যদি তোমাকে প্রশ্ন করি যে এরা কারা, এরা, এরা হচ্ছে যোগান নির্ধারক। তাহলে পার্থক্য বুঝিও, পার্থক্য বুঝিও। একটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে, এটা পুরোটা হচ্ছে যোগান অপেক্ষক, এটা পুরোটা হচ্ছে যোগান অপেক্ষক। আর এখানে ভিতরে যারা আছে তারা হচ্ছে যোগান নির্ধারক, এরা হচ্ছে যোগান নির্ধারক। তাহলে এই পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে, এই পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে, নাহলে আমরা বুঝতে পারবো না। তো এখন এগুলো কেন বলছি, এগুলো কেন বলছি, আসলে এগুলো হচ্ছে যোগান অপেক্ষক নির্ধারক। রাইট রাইট রাইট, থ্যাংক ইউ। তো এগুলো আমাদের কেন বুঝতে হবে জানো? কারণ আমাদের জানতে হবে যে এই যে চাহিদা, এ হচ্ছে অধীন চলক, চাহিদা হচ্ছে অধীন চলক, ঠিক আছে। আর এই যে চাহিদা নির্ধারক, এরা হচ্ছে স্বাধীন চলক, স্বাধীন চলক। আর একইভাবে যোগান, এ হচ্ছে অধীন চলক, যোগানও হচ্ছে অধীন চলক, আর যোগান নির্ধারক এরা হচ্ছে স্বাধীন চলক। তো একইভাবে এদের কারণে এর পরিবর্তন হবে, এদের কারণে এরও পরিবর্তন হবে। তো তখন আমরা যখন চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা দিতে যাব, ভালো করে খেয়াল করবা, যখন আমরা চাহিদার স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা দিতে যাব, তখন আর আমাদেরকে ওই যে স্থিতিস্থাপকতার বলে যে স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে, লিখছিলাম স্বাধীন চলকের শতাংশিক পরিবর্তনের ফলে অধীন চলকের শতাংশিক যে পরিবর্তন হয়, এই স্বাধীন চলকের জায়গায় আর স্বাধীন চলক বলা যাবে না, এখন বলতে হবে চাহিদা নির্ধারকের, চাহিদা, চাহিদা নির্ধারকের, চাহিদা নির্ধারকের। মজার বিষয় কি খেয়াল করো, চাহিদা নির্ধারক কিন্তু একটা না, অনেকগুলা। তো চাহিদার পরিবর্তন কিন্তু সবার কারণে হইতে পারে, তবে স্থিতিস্থাপকতা যখন ব্যাখ্যা করা হয়, স্থিতিস্থাপকতা যখন ব্যাখ্যা করা হয়, তখন মনে রাখবে এখানে সবাই একসাথে পরিবর্তন হতে পারবে না, যে কোনো একটা, যে কোনো একটা। এই জন্য কি বলতেছি, চাহিদা নির্ধারকের যে কোনো, যে কোনো একটির, যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে, যে কোনো একটা শতাংশিক পরিবর্তনের ফলে। আচ্ছা, আমি কি একটু এইদিকে লিখলে আমার লেখাটা একটু ভালো দেখাবে এবং প্যারাও হবে না? ওকে, চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে, চাহিদা নির্ধারকের যে কোনো একটি শতাংশিক পরিবর্তন ফলে, এদের যে কোনো একটি শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদা, এই যে ওর, হ্যাঁ, শতাংশিক পরিবর্তনের অনুপাতকে, ও পরিবর্তনের অনুপাতকে, এটা লিখি, এখানে লিখি, কাজটা হইল পরিবর্তনের অনুপাতকে চাহিদা স্থিতিস্থাপকতা বলে, চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এই কথাটা একটু বুঝছো কিনা দেখো তো, এই কথাটা বুঝছো কিনা বলো তো। চাহিদা নির্ধারকের যে কোনো একটা শতাংশিক পরিবর্তনের ফলে চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে স্থিতিস্থাপকতা বলে, চাহিদা স্থিতিস্থাপকতা বলে। এই কথাটা বুঝছো কিনা বলো তো, এই কথাটা বুঝছো কিনা একটু বলো, বুঝলে একটু ইয়েস লিখো সবাই। এটা কি হচ্ছে বলো তো, বুঝতে একটু সবাই একটু ইয়েস লিখো তো, সবাই একটু ইয়েস লিখেন। এই কথাটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে একটু সবাই একটু ইয়েস লিখেন, একটু ইয়েস লিখেন, দ্রুত একটু ইয়েস লিখে ফেলেন যদি এই কথাটা বুঝতে পারেন যে হয়। ওকে, একইভাবে আমি যদি তোমাদেরকে বলি যে যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা তোমরা লিখো, তোমরা কি লিখতে পারবা? বলো একটু, পারবা নাকি পারবা না সেটা বলো জাস্ট।
পারবা নাকি পারবা না? পারবা নাকি পারবা না সেটা একটু বলো তো, জাস্ট পারবা নাকি পারবা না? যোগান স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা তোমরা লিখতে পারবে কি পারবা? পারবো বা পারবো না বলো। জি স্যার পারবো, জি স্যার পারবো। ওকে, এবার পারলে আমার সাথে মিলে কিনা দেখো, আমার সাথে মিলে কিনা দেখো তো। দেখো আমরা কি এখানে কি লিখছিলাম, চাহিদা নির্ধারকের যে কোনো একটির শতাংশ পরিবর্তনের ফলে, তো সেম এখানে যোগান নির্ধারক আছে, তাহলে যোগান নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তনের ফলে যোগানের শতাংশিক পরিবর্তনের, দেখো এদের যে কোনো একটা পরিবর্তন, কারণ ওর যে পরিবর্তন হয় তার অনুপাতকে যোগান স্থিতিস্থাপকতা জন ভাই বলেন। হ্যাঁ রিজবি, শুধু এগুলো দেয়নি, আরো কতগুলো ওই মৌলিক জিকের আগে একটা স্লাইড ছিল, বুঝছস নাই? ওখানে টাইপ করা আছে, ওগুলা এনে দিব আর কি। হ্যাঁ ওখান থেকে এনে দিব, তুই ওগুলো আগে মৌলিক জিকের স্লাইডটাতে অ্যাড কর, পরে আমি গিয়ে ঠিক করবো না। আমি 8টা বাজে চলে আসবো, 8টা বাজে 10টায়। ঠিক আছে ওকে ভাইয়া, আমার সাথে মিলছে কিনা বলো, তোমরা যেভাবে চিন্তা করছিলা, তোমরা যে পারবা বলছিলা, বলো তোমরা কি আমার মতো লিখতা নাকি অন্যরকম লিখতা? ঠিকঠাক আছে? বলো 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 বলো, আমার সাথে মিল আছে নাকি মিল নাই বলো তো, আমি যে লিখছি এটা ঠিক না ভাই? ঠিক, জি স্যার মিলছে। পরিবর্তনের হার বললে হবে না, পরিবর্তনের হার শোন, অনুপাতের বাংলা হচ্ছে, অনুপাতের ইংরেজি হচ্ছে হার, হারের বাংলা হচ্ছে মাত্রা, একই কথা। অনুপাত যে কথা, হার যে কথা, মাত্রা একই কথা, মনে মনে রাখিস তো ভাই, মনে রাখিস তো। হার যে কথা, মাত্রা একই কথা, অনুপাত একই কথা। ঠিক আছে, পরিবর্তনের হার, পরিবর্তনের অনুপাত, পরিবর্তনের মাত্রা সেম কথা। ঠিক আছে, আচ্ছা এবার আমরা চাইলে কিন্তু এখান থেকে অনায়াসে সূত্রগুলো তৈরি করতে পারি। আমরা চাইলে এখান থেকে কিন্তু অনায়াসে সূত্রগুলো তৈরি করতে পারি। কিভাবে সূত্রগুলো তৈরি করতে পারি? দেখো আমি যদি ইডি সূত্রটা তৈরি করি, ইডি মানে কি, চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। হ্যাঁ, তাহলে চাহিদা স্থিতিস্থাপকতার সূত্রে যেহেতু এখানে অনুপাত আছে, অনুপাত মানে ভাগ হবে, আর এখানে সূত্রের মধ্যে যার ফলে হয়, এই যে যার ফলে হয় সে সবসময় সূত্রের নিচে থাকবে। তাহলে নিচে কি হবে, নিচে হবে চাহিদার চাহিদার নির্ধারকের চাহিদার নির্ধারকের যে কোনো যে কোনো একটির যে কোনো একটির শতাংশিক যে কোনো একটির শতাংশিক পরিবর্তন উপরে হবে চাহিদার শতাংশিক পরিবর্তন। বলো এটা কি ঠিক না ব্যাটিক? জাস্ট এতটুকু বলো, ঠিক না ব্যাটিক? আমি যে লিখলাম চাহিদার নির্ধারকের যে কোনো একটির শতাংশিক পরিবর্তন, এগুলো একটু কম লিখলাম বলে মনে হচ্ছে, ঠিকঠাক করে লিখি। চাহিদা নির্ধারকের যে কোনো একটা শতাংশিক পরিবর্তন বলে চাহিদা শতাংশিক পরিবর্তন, বলো এটা ঠিক না ব্যাটিক? জাস্ট তোমরা আমাকে এতটুকু বলো যে এটা রাইট অর রং বলো, এটা ঠিক না ব্যাটিক? এই সূত্রটা ঠিক না ব্যাটিক? এটা যদি ঠিক ব্যাটিক বলতে পারো তাহলে এই সূত্রটা তোমরা নিজেরা লিখতে পারবা, ঠিক না ব্যাটিক? ওকে, এই তো পোলাফেন স্মার্ট ঠিক বলতেছে, ইয়েস। যার ফলে হয় সে নিচে থাকবে, আর যে পরিবর্তন হবে সে উপরে থাকবে। তাহলে এনাফ, কথাবার্তা শেষ। তাহলে এখন আমরা কি শিখলাম, আমরা কি কি শিখছি আমি আবার একটু নোট ডাউন করি। আমরা প্রথমে শিখলাম যে স্থিতিস্থাপকতা কাকে বলে, এবং স্থিতিস্থাপকতার সূত্র। এরপর 2 নম্বর শিখলাম হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে প্লাস চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র। এরপর যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে প্লাস যোগান স্থিতিস্থাপকতার সূত্র। বলো এই 3টা জিনিস ক্লিয়ার কিনা? 3টা জিনিস ক্লিয়ার হলে লিখো 3 ডান। 3টা জিনিস ক্লিয়ার হলে লিখো 3 ডান। এই 3টা জিনিস ক্লিয়ার কিনা? 3টা জিনিস ক্লিয়ার হলে 3 ডান লিখো। 3টা জিনিস ক্লিয়ার হলে 3 ডান লিখো, দ্রুত লিখো। ওকে ডান 3, সমস্যা নাই। প্রকৃতি বলছে, তাসনিন বলছে, হামিম বলছে, আনিকা বলছে, আসমা বলছে 5 ডান বলতেছে। নুসাইবা তুই নুসাইবা 5 ডান কেন নাকি ভুলে চাপ পড়ে গেছে? আচ্ছা গেল। ওকে এবার আসো,
এবার আসো অর্থনীতিতে আসলে এবার আমরা মূল কথায় আসি, যে অর্থনীতিতে আমি বলছি স্থিতিস্থাপকতা, অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে দুই ধরনের। স্থিতিস্থাপকতা হচ্ছে কয় ধরনের ভাইয়া? অর্থনীতিতে স্থিতিস্থাপকতা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে চাহিদা স্থিতিস্থাপকতা ইডি, আর একটা হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা ইএস। ঠিক আছে, তো এখন এদের ব্যবহার কেন আসছে আমি তোমাদেরকে বলি, যে অর্থনীতিতে স্থিতিস্থাপকতা ব্যবহার কেন আসছে। অর্থনীতিতে মূলত স্থিতিস্থাপকতা দিয়ে আমরা স্থিতিস্থাপকতা দিয়ে দ্রব্যের প্রকৃতি যাচাই করব। দ্রব্যের প্রকৃতি যাচাই করব। বলো, আমরা অর্থনীতিতে স্থিতিস্থাপকতা দিয়ে কি করব? দ্রব্যের প্রকৃতি যাচাই করব। আমাদের সমাজে বিভিন্ন রকম দ্রব্য আছে, পরিপূরক, পরিবর্তক, সম্পর্কহীন, নিকৃষ্ট, স্বাভাবিক, ব্যাবলেন, গিরফেন। ঠিক আছে, এরকম অনেক ধরনের দ্রব্য আছে। তো এই দ্রব্যের যে প্রকৃতি, কোন জাতের দ্রব্য, কোন ধরনের দ্রব্য, সেটা বের করাটাই হচ্ছে মূলত অর্থনীতি স্থিতিস্থাপকতার কাজ। তো সেটা চাহিদা স্থিতিস্থাপকতা বলো আর যোগান স্থিতিস্থাপকতা বলো, ওদের কাজ হচ্ছে দ্রব্যের প্রকৃতিটা যাচাই করা, যে কোন ধরনের দ্রব্য হতে পারে। এবং এই দ্রব্যে দেখো, তোমরা যখন আরো সিনিয়র হবা, আরো যখন বড় হবা, অনার্স মাস্টার্স যখন ইকোনমিক্স নিয়ে পড়ালেখা করো, তখন ওখানে দেখবা যে স্থিতিস্থাপকতা আসলে আমরা এই বয়সে কি করতেছি, জাস্ট স্থিতিস্থাপকতা দিয়ে দ্রব্যের প্রকৃতি যাচাই করতেছি। ভালো করে শুনো, স্থিতিস্থাপকতা দিয়ে জাস্ট দ্রব্যটা চেনার উপায় বের করতেছি। মনে করো আমার একটা মান আছে, এরকম একটা মান আছে, যে এক্স ওয়াই জেড, এরকম একটা মান আছে। এই মান দিয়ে আমার দ্রব্যটা কি চাল হবে, নাকি গাড়ি হবে, নাকি হচ্ছে ঘড়ি হবে, নাকি হচ্ছে তেল হবে, কি হবে, সেটা আমরা জাস্ট এখান থেকে আইডেন্টিফাই করতে পারবো। এই মান দেখে, জাস্ট এই মানটা দেখে আমরা আইডেন্টিফাই করতে পারবো। তো এটা হচ্ছে এইচএসসি লেভেলের কাজ। এইচএসসি লেভেলের কাজ কি? এইচএসসি লেভেলের কাজ হচ্ছে মান দেখে দ্রব্য যাচাই করা, দ্রব্য চিহ্নিত করা। কিন্তু যখন তোমরা সিনিয়র হওয়া, তখন আমাদের অর্থনীতিতে যতগুলো দ্রব্য আছে, এই দ্রব্যগুলো কিভাবে কাজ করে, এই দ্রব্যগুলো মানুষ কিভাবে ক্রয় করে, বিক্রেতা কিভাবে বিক্রি করে, বিক্রেতা কতটুকু বিক্রি করতে চায়, ক্রেতা কতটুকু কিনতে চায়, ক্রেতা কখন একটা দ্রব্য বেশি কিনতে চায়, ক্রেতা কখন দ্রব্যটা কিনতে চায় না, এগুলো তোমরা তখন গবেষণা করবা। এই গবেষণা করাটাই হচ্ছে হায়ার লেভেলের কাজ। এই গবেষণা করাটাই হচ্ছে হায়ার এডুকেশনের কাজ। তো হায়ার এডুকেশন মানে হচ্ছে যখন অনার্স মাস্টার্সে যাবা, তখন হচ্ছে এগুলো হায়ার এডুকেশনের কাজ। তো তখন গবেষণা করতে হবে যে চাল কিভাবে বিক্রি হয়, গাড়ি কিভাবে বিক্রি হয়। তুমি একটা কোম্পানি দিতে যাচ্ছ, ইলন মাস্কের মতো তুমি একটা গবেষণা কেন্দ্র দিতে যাচ্ছ, বা প্লেন বানাতে যাচ্ছ, বিমান বানাতে যাচ্ছ, তারপর হচ্ছে তোমার গাড়ি বানাতে যাচ্ছ, তখন ওই গাড়িটা বানালে বিক্রি হবে নাকি হবে না, এই গাড়িটা কিনবে নাকি কিনবে না, এগুলো তখন তুমি গবেষণা করবা। এই গবেষণা করার সময় তুমি স্থিতিস্থাপকতাকে ব্যবহার করবা। তো এখন আমাদের গবেষণা করার দরকার নেই ভাই, কারণ আমরা এখন হায়ার এডুকেশন যাচ্ছি না। আগে এইচএসসি পাস করি ফেলি। হ্যাঁ, এইচএসসি পাস করি কিনা সন্দেহ আছে। হায়ার এডুকেশন তো এগুলো তো বিলাসিতা। হ্যাঁ, এইচএসসি পাস করো কিনা সন্দেহ, তার মধ্যে আবার হায়ার এডুকেশনের স্বপ্ন দেখা, এগুলো হচ্ছে একটা ধরনের বিলাসিতা। তবে বিলাসিতা বাদ দাও, আগে এই জায়গায় কেয়ার করো। তো আমরা মূলত স্থিতিস্থাপকতা দিয়ে কি করব বলো, একটু সবাই কমেন্টে লিখো যে স্থিতিস্থাপকতা দিয়ে আমরা সবাই কি করব। ইচ্ছা করে লিখছি ফার্স্ট। হ্যাঁ, তোর থেকে কাছে এগুলা। আমার কথা হচ্ছে, আমাকে একজন আজকে বললো, একজন ছেলে আসছে আমার এখানে। তো ও বললো যে স্যার, আপনি বারবনবাড়িয়ার মেয়ে একটাকে নিয়ে বেশি দুষ্টামি করাতে। বারবনবাড়িয়ার মেয়ে তো তোর হাসল যায় জারগমি করা, পড়ালেখা নাই। ভাইয়া আগে স্লাইড একটা দিয়ে দিন। আচ্ছা, স্লাইডে যাইতে হবে না, আমি তোদেরকে ইয়া করে দিব, পিডিএফ দিয়ে দিব। পাস করবে ইনশাল্লাহ, ইয়েস পাস করবে। দ্রব্য প্রকৃতি যাচাই করবো। আমি বলছি স্থিতিস্থাপকতা দিয়ে কি করবো সেটা জিজ্ঞেস করছি, তোরা পাস করবি না ফেল করবি সেটা জিজ্ঞেস করে দেয়। স্থিতিস্থাপকতা দিয়ে দ্রব্যের প্রকৃতি যাচাই করবো। এখন আহ, এখন আমাদেরকে একটা এক্সট্রা লেভেলের একটু কাজ করি। হ্যাঁ, মনে রাখবা এই যে ইডি মানে চাহিদা স্থিতিস্থাপকতা, এটা হচ্ছে তিন প্রকার। চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার। ভাই একটু কমেন্টে লিখো তো সবাই, চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে তিন প্রকার। চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার, একটা হচ্ছে ইপি, একটা হচ্ছে ইওয়াই, আর একটা হচ্ছে ইসি। সবাই একটু কমেন্টে লিখো, চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার, ইপি, ইওয়াই, ইসি। ইপি, ইওয়াই, ইসি। তো এটাকে বলা হয় চাহিদা চাহিদার দাম স্থিতিস্থাপকতা। এটাকে বলা হয় চাহিদার দাম স্থিতিস্থাপকতা। আবার এটাকে বলা হয় চাহিদার চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা। চাহিদার আয় স্থিতিস্থাপকতা। আর এটাকে বলা হয় চাহিদার 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 আর স্থিতিস্থাপকতা। তাহলে স্যার আমরা একটু সবাই কমেন্টে লিখবো যে চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার। চাহিদা স্থিতিস্থাপকতা তিন প্রকার। স্থিতিস্থাপকতা পকতা। তাহলে চাহিদা স্থিতিস্থাপকতা দেখব, এটা চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা। চাহিদার দাম স্থিতিস্থাপকতা, আয় স্থিতিস্থাপকতা, আড়াআড়ি স্থিতিস্থাপকতা। প্রধানমন্ত্রী না বোঝে না পর্যন্ত বলছে বুঝছে না।
প্রধানমন্ত্রী না বোঝানো পর্যন্ত প্রস্তাব আচ্ছা তাই ওকে চাইলে স্থিতি স্যারকে সে ছেলে আমাকে চিনে কিভাবে ও মা রে নুসাইবা তুই কি মনে করছস তোকে চিনে কিভাবে এই যে তোকে ছাপাবাজি করতেছে ফাঁকাবাজি করতেছে তোর উপর যে বলতেছি ওই জিনিসগুলো ভিডিওতে দেখছে ইউটিউবে দেখছে হ্যাঁ ইউটিউবে দেখে বলতেছে যে এরকম এরকম আচ্ছা ওদিকে না যায় তাহলে আমরা বুঝে গেলাম যে চাহিদা স্থিতিস্থাপকতা 3 প্রকার আর এই 3 জনের কাজ হচ্ছে মনে রাখবা এই 3 জনের কাজ হচ্ছে ওই 3 জনের কাজ হচ্ছে এই দ্রব্যের প্রকৃতি যাচাই করা 3 জনের কাজ কি দ্রব্যের প্রকৃতি যাচাই করা তো আমরা একটা নতুন স্লাইড নিই ওখানে যাই আমরা মূলত এখন আলোচনা করতেছি যে চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা চাহিদার স্থিতিস্থাপকতা যেটাকে বলা হয় ইডি হ্যাঁ ইডি মনে রাখবা আজকে পুরোপুরি বলতেছি অন্য আর কোনোদিন যদি কথা আসে অন্য আর কোনোদিন কি আজকে স্থিতিস্থাপকতা শেষ করে দিব অন্য কোনোদিন যদি কথা আসে তখন আর আমরা পুরো কথা বলবো না আমরা শুধু ইডি বলবো হ্যাঁ তো চাহিদার স্থিতিস্থাপকতা কয় প্রকার বলছি চাহিদার স্থিতিস্থাপকতা 3 প্রকার একটা হচ্ছে চাহিদার দামি স্থিতিস্থাপকতা আচ্ছা এত বড় কথাটা না লিখে আমরা জাস্ট ছোট করে বলতে পারতাম চাহিদার দামি স্থিতিস্থাপকতা যেটাকে বলা হয় ইপি আর একটা হচ্ছে চাহিদার আয় স্থিতিস্থাপকতা এটাকে বলা হয় ওয়াই অর্থনীতিতে আমি তোমাদেরকে বলছিলাম আয় প্রকাশ করা হয় ওয়াই দ্বারা হ্যাঁ আর এটা হচ্ছে চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা এটাকে বলা হয় সি তাহলে বলো কয় প্রকার পাইলাম ভাই 3 প্রকার পাইলাম এবার এই জায়গাগুলো খেয়াল করতে হবে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এগুলা তাহলে এখানে আমরা যে বলতেছি যে চাহিদা কি স্থিতিস্থাপকতা বা দাম স্থিতিস্থাপকতা অর্থাৎ আমাদের এখানে চাহিদাটা ডিপেন্ড করতেছে দামের উপর বলো চাহিদাটা কিসের উপর নির্ভর করতেছে দামের উপর এই তোদের কি মনে আছে গাইস তোমাদের কি মনে আছে গাইস আমি বলছিলাম যখন চাহিদা স্থিতিস্থাপকতা বলছিলাম আমরা বলছিলাম যে চাহিদা নির্ধারকের যে কোনো একটির দেখো যে কোনো একটির অর্থাৎ এখানে যতগুলো নির্ধারক আছে সবগুলো একসাথে পরিবর্তন হতে পারবে না যে কোনো একজন পরিবর্তন হতে পারবে অর্থাৎ চাহিদার সাথে সম্পর্ক রাখলে যে কোনো একজন রাখতে পারবে সবাই রাখতে পারবে না তো এই জন্য দেখো এখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদা শুধুমাত্র কাকে ভালোবাসে দামকে ভালোবাসে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মধ্যে বলতো চাহিদা শুধু কাকে ভালোবাসে হ্যাঁ বলতো দেখি চাহিদার দাম স্থিতিস্থাপকতার মধ্যে যদি চাহিদা শুধু দামকে ভালোবাসে তাহলে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদা কাকে ভালোবাসে দেখি বলো ও জি জি আমরা গাইস মানুষ না হ্যাঁ তোমরা গাইস তাহলে ক্লাসে আমাদের এগুলো স্মৃতি হয়ে রয়ে গেছে এইটুকুই ওরে নুসাইবে এফডা হবে তুই বেশি মাতস গুড আই ওকে চাহিদা বেশি আয়কে ভালোবাসে অর্থাৎ এখানে চাহিদা আয়ের উপর নির্ভরশীল অনেকে এখন বলত আছে অনেক বড় আছে যারা কি করবে জানো যেহেতু চাহিদা দাম স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদা দামের উপর নির্ভর করছে চাহিদার আয় স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদার আয়ের উপর নির্ভর করছে এখন অনেকে বলবে যে চাহিদার আর আয় স্থিতিস্থাপকতার মধ্যে চাহিদা আর আয়ের উপর নির্ভর করবে মনে রাখবা আর আয় বলতে কোনো কিছু হয় না হ্যাঁ মনে রাখবা আর আয় বলতে কোনো কিছু হয় না তো চাহিদার আর আয় স্থিতিস্থাপকতায় আর আয় বলা যাবে না স্পেশালি এটা স্পেশালি একটা নাম বলতে হবে স্পেশালি নামটা কি জানো নামটা হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম চাহিদা আর আয় স্থিতিস্থাপকতায় সম্পর্কিত দ্রব্যের দামের কথা বলতে হবে দেখো এটা হচ্ছে দ্রব্যের নিজস্ব দাম এখানে যেটা বলছে সেটা নিজস্ব দাম এখানে হচ্ছে আয় এখানে হচ্ছে সম্পর্কিত দ্রব্যের দাম মনে করো এই কলমের সাথে একটা তোমরা যে কলম দিয়ে লিখতেছো এই কলমের সাথে কালের একটা সম্পর্ক আছে পেন্সিল একটা সম্পর্ক আছে আমার মাথার উপরে যে লাইট গুলো জ্বলতেছে এই লাইটের সাথে বিদ্যুতের একটা সম্পর্ক আছে মোমবাতির একটা সম্পর্ক আছে এরকম সম্পর্কিত যে দ্রব্যগুলো আছে ওই দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি ওই দ্রব্যের ক্ষেত্রে কি হবে ভাইয়া ওই দ্রব্যের ক্ষেত্রে আড়াআড়ি আর যখন নিজস্ব দামের কথা বলবে নিজস্ব দাম দ্রব্যের নিজস্ব দাম মনে করে এই শার্টের দাম উপরে যে লাইট জ্বলতেছে ওই লাইটের দাম নিজের দাম হলে তাহলে সেটা হচ্ছে দাম স্থিতিস্থাপকতা অন্য জনের সাথে মিলাই কথা বললে তখন সেটা আড়াআড়ি স্থিতিস্থাপকতা তো এখন খেয়াল করো প্লিজ একটু খেয়াল করো তো ভাইয়া আমি তোমাদেরকে আসলে দেখো আমি মজা দিয়ে পড়াইতে ভালোবাসি কেন জানো কানেক্ট করতে পারবা তুমি কথাগুলো কানেক্ট করতে পারবা তো এখানে দেখো চাহিদা এদের সবার উপর নির্ভর করছে এই জন্য বলছে চাহিদা নির্ধারকের যে কোনো একটা পরিবর্তন ফলে চাহিদা শতাংশিক পরিবর্তন ফলে চাহিদা স্থিতিস্থাপকতা বলে তো এখন আমরা যখন এটা লিখতে যাব দেখো এখানে কি এখানে হচ্ছে ওরা যেহেতু স্বাধীন চলক ওই স্বাধীন চলকের কারণে এই চাহিদা যেহেতু অধীন চলকের কথা বলছে তো একইভাবে এখানে খেয়াল করো এখানে আমাদের চাহিদাটা কার উপর নির্ভর করে চাহিদা দামের উপর নির্ভর করে সুতরাং আমরা যখন এখানে লিখবো তখন আমরা লিখবো দামের শতাংশিক
পরিবর্তনের ফলে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে। দেখো এই যে দামের পরিবর্তনের ফলে কার পরিবর্তন হবে ভাইয়া? চাহিদার। চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে, চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা ইপি বলে। চাহিদার দাম স্থিতিস্থাপকতা বা ইপি বলে। কথা ক্লিয়ার কিনা বলো? এই 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 কথা ক্লিয়ার কিনা? ওকে, কনক বলছি ইয়েস। কথা ক্লিয়ার কিনা? তাহলে এই কথা যদি ক্লিয়ার হয়, এই কথা যদি ক্লিয়ার হয়, ওকে, এই কথা যদি ক্লিয়ার হয়, তাহলে অবভিয়াসলি তোমরা এই কথাটাও তোমরা এই কথা যদি ক্লিয়ার হয়, অবভিয়াসলি তোমরা কি করতে পারবা? এই আই স্থিতিস্থাপকতার সংজ্ঞাটা তোমরা নিজেরা দিতে পারবা। বলো তো, তোমরা নিজেরা খাতায় লিখো তো, আমার সাথে মিলে কিনা দেখো তো। আমি লিখতেছি তো, আমার সাথে মিলে কিনা দেখো তো। আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে, যেহেতু এখানে আয় আছে, ঠিক আছে, আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে, আয়ের শতাংশিক পরিবর্তনের ফলে এই যে কার পরিবর্তন হবে? চাহিদার। চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে চাহিদার আয় স্থিতিস্থাপকতা বা ইউআই বলে। বলো আমার সাথে মিলছে কিনা বলো তো। বলো আমি ঠিক লিখছি না ভুল লিখছি? দেখি বলো, আমাকে একটু বলো যে আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম। আমি ঠিক লিখলাম নাকি ভুল লিখলাম, একটু সবাই বলো তো। আমি কি ঠিক লিখছি নাকি ভুল লিখছি? ঠিক। ওকে, ক্লিয়ার। ওকে, এবার এবার দেখো, তাহলে এই দুটার মধ্যে কোনো পার্থক্য নাই, বাট এই জায়গায় একটু ডিফারেন্স হবে। হ্যাঁ, এই জায়গায় একটু ডিফারেন্স হবে, একটু মাথার মধ্যে রাখবে। এই জায়গায় একটু পরিবর্তন আসবে। কিভাবে পরিবর্তন আসবে? যেহেতু আমি তোমাদেরকে বলছি যে এখানে শুধু দাম না, এখানে কিন্তু সম্পর্কিত দ্রব্যের দাম, ঠিক আছে, সম্পর্কিত দ্রব্যের দাম। তো এই জন্য এখানে সংজ্ঞাটা কি হচ্ছে দেখো, সম্পর্কিত একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে, দামের শতাংশিক পরিবর্তনের ফলে। দেখো, সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তনের অনুপাতকে ইসি বলে। ভাইয়া একটু আমাকে এই জিনিসটা একটু বলবা, এই জিনিসটা তোমরা একটু বলবা যে এই জিনিসটা তোমরা একটু খেয়াল করতে পারছো কিনা। এখানে আমি বলছি একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে। কি বলছি বলতো? একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, ঠিক আছে, অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন অনুপাতকে, এই যে অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন অনুপাতকে, তো এই জায়গাটা একটু খেয়াল করবা। এই যে অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন অনুপাতকে, এই জায়গায় একটু খেয়াল করো, এই জায়গায় একটু খেয়াল করো। এই দুটো জিনিস ভালো করে খেয়াল করো। একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তনের ফলে, ভাইয়া দামের শতাংশিক পরিবর্তন, ভাইয়া আমি কি বলছি বলতো? দামের শতাংশিক পরিবর্তন, দামের শতাংশিক পরিবর্তনের ফলে অন্য দ্রব্যের চাহিদার শতাংশিক পরিবর্তন অনুপাতকে, চাহিদার শতাংশিক পরিবর্তন অনুপাতকে। অর্থাৎ এখানে মনে রাখবা, এখানে একটা দ্রব্যের কাজ নয়, এখানে হচ্ছে দুটি দ্রব্যের কাজ। বলে এখানে কয়টা দ্রব্যের কাজ? আর স্থিতিস্থাপকতা কয়টা দ্রব্যের কাজ? দুইটা দ্রব্যের কাজ। মাস্ট মনে রাখবা, এখানে একটা দ্রব্যের কাজ, এখানে একটা দ্রব্যের কাজ, বাট আর তে অবভিয়াসলি দুইটা দ্রব্যের কাজ। একজনের দামের পরিবর্তন হবে, অন্যজনের চাহিদা। যেহেতু এটা সম্পর্কিত বলছে, সম্পর্ক তো তোমার সাথে তোমার হবে না। হ্যাঁ, সম্পর্ক হইতে হলে তোমার সাথে আরেকজন লাগবে। আরেকজন মানে কি? একজনের দাম হলে আরেকজনের চাহিদা লাগবে, এই দুইজনের দিয়ে তখন সেটা আর স্থিতিস্থাপকতা হয়। এখন তোমরা আমাকে কি বলতে পারবা যে এগুলা থেকে যদি আমরা সূত্র লিখতে চাই, এগুলোতে যদি আমরা সূত্রটা লিখতে চাই, তখন সূত্রটা আমরা লিখতে পারবো কিনা, আমরা নিজেরা বানাইতে পারবো কিনা? অবভিয়াসলি আমরা বানাইতে পারবো। ইপি সমান সূত্রটা কি হবে? যেহেতু অনুপাত আছে, অনুপাত মানে ভাগ, যার ফলে হয়, যেমন যার ফলে মানে কি? এই যে ফলে আছে, তাহলে কি যার ফলে মানে কি? দামের শতাংশিক পরিবর্তন হলে, তাহলে দামের শতাংশিক
পরিবর্তন ডিভাইড বাই উপরে হবে চাহিদার শতাংশিক পরিবর্তন। তাহলে নিচে হচ্ছে দামের শতাংশ পরিবর্তন, উপরে হচ্ছে চাহিদার শতাংশ পরিবর্তন। একইভাবে এখানে আমরা যদি ইউআই সূত্রটা লিখতে চাই, বলতো ইউআই সূত্র লেখা যাবে কি যাবে না? অবভিয়াসলি যাবে। অনুপাত আছে, ভাগ হবে, যার ফলে হয় সে নিচে হবে। তাহলে নিচে হবে আয়ের শতাংশিক পরিবর্তন, উপরে হবে চাহিদার শতাংশিক পরিবর্তন। একটু শর্টকাট মারি দিলাম, বুঝে নিও তোমরা। এবার আর স্থিতিস্থাপকতার সূত্র লেখা যাবে কিনা বলো? আর স্থিতিস্থাপকতা অবশ্যই সূত্র লেখা যাবে। কি লিখবো? সম্পর্কিত একটি দ্রব্যের দামের শতাংশিক পরিবর্তন ডিভাইড বাই, কি রে ভাই আজকে বোর্ড ডিস্টার্ব করতেছে কেন? সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশ পরিবর্তন, সম্পর্কিত অন্য দ্রব্যের চাহিদার শতাংশ পরিবর্তন। কি হয়েছে? এই যে দেখো, তাহলে একজনের দামের পরিবর্তন, দেখো খেয়াল করো, একজনের দামের পরিবর্তন হলো অন্য দ্রব্যের দামের শতাংশ পরিবর্তন। এতটুকু ক্লিয়ার কিনা বলো? এতটুকু ক্লিয়ার কিনা বলো তো সবাই? এতক্ষণ যে ভগ করছি, এই ভগ করানিটা বুঝছো কিনা বলো? জয়দেব স্যার অর্থনৈতিক ক্লাসের পিডিএফ লাগবে, মেসেজ দিয়েছে যে পেয়েছে, বুঝছো ভাইয়া? তোমরা বুঝছো কিনা বলো এতটুকু? ওকে, ক্লিয়ার বলতেছে পোলাবেন, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এই যে সূত্রটা দিলাম, মনে রাখবা এই সূত্রের ব্যবহার হচ্ছে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যখন ইকোনমিক্স থাকবে তখন এই সূত্রের ব্যবহার থাকবে, আদারওয়াইজ এই সূত্রটা ব্যবহার খুব কম। এই সূত্রের ব্যবহার দিলে আমরা দেখবো যে অঙ্কটা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। আমরা এই সূত্রের শর্টকাট সূত্রটা মুখস্থ করব। সবাই একটু আমরা এই সূত্রগুলোর শর্টকাট সূত্রটা মুখস্থ করতে যাবো। শর্টকাট এই তিনটা জিনিসের শর্টকাট সূত্রটা মুখস্থ করবো। দেখো আমি শর্টকাট সূত্রটা মুখস্থ করাচ্ছি, তাহলে আমরা এটা শিখতেছি ভাই শর্টকাট। পরীক্ষায় আমরা যদি আনসার করতে চাই দ্রুত, আমরা এই শর্টকাট সূত্রগুলো ইউজ করব। যেমন আমরা যদি ইপির সূত্রটা দেখি, যদি ইপি অর্থাৎ দাম স্থিতিস্থাপকতার সূত্রটা দেখি, দেখো শর্টকাট সূত্রটা কি? দেখো ইপি সমান ডেল কিউডি ডিভাইডেড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি। এটা হচ্ছে শর্টকাট সূত্র। ভাইয়া মুখস্থ করে ফেলবা, এটা কোত্থেকে আসছে সেটা এখন জানার দরকার নেই, যখন তোমরা একটু সিনিয়র হয়ে যাবে তখন বলবো, এখন জানার দরকার নেই। এটা হচ্ছে শর্টকাট সূত্র ইপি। আর ইউআই এর সূত্র হচ্ছে, দেখো ইউআই এর সূত্র হচ্ছে এটা মুছে ফেলে, এটা আমার কোনো দরকার নেই, না থাপড়াইলে হয় না। এরকম যদি বোর্ডে যেভাবে থাপড়াচ্ছে এভাবে তোদের থাপড়াইতে পারতাম, যারা পড়ালেখা করছ তাদেরকে যদি থাপড়াইতে পারতাম। ইউআই এর সূত্র দেখ, বিশেষ করে নুসাইবাকে, তো পড়ালেখা করে না, এমনিতে দুষ্টামি করা যায়। ডেল কিউডি ডিভাইড বাই ডেল ওয়াই ডিভাইড বাই কিউডি। পার্থক্যটা দেখছো কিনা দেখো তো? এখানে পি অর্থাৎ দাম আছে, এই দেখো দামের কারণে পি বসে, হ্যাঁ দামের কারণে পি বসে। এই আয়ের কারণে ওয়াই বসে, এখন ইসি সূত্রটা দেখো, ইসি সূত্রটা ঠিক সেম আগের মতো, ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি। আচ্ছা তোমরা একটু দেখো তো এই সূত্রের সাথে এখানে কোনটার মিল আছে? ইসি সূত্রের সাথে এখানে কোনটার মিল আছে? একটু বলো তো। দেখা যায় না? দেখা যাচ্ছে না? যে আমি দেখা যায় মতো করে দিচ্ছি তারা। ও আই এম সরি গাইস, আই হোপ এবার দেখা যাচ্ছে। দেখা যাইলে যাক, না যাইলে না যাক। হ্যাঁ দেখা যাচ্ছে কিনা বলতো? এবার দেখতেছস তোরা? এবার দেখতেছস? জি এখন দেখা যায়। ওকে, বালামেশের কদর নাই, আর বুদ্ধিজীবী আসছে। আচ্ছা তাহলে এখন যদি দেখা যায় দেখো ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি, ডেল কিউডি ডিভাইড বাই ডেল ওয়াই ডিভাইড বাই কিউডি, ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই কিউডি। আমি বলছি যে
এখানে দাম আছে, দামের কারণে পি বসছে সূত্রে, আর এখানে আয় আছে, এই আয়ের কারণে ওয়াই বসছে সূত্রে। বাট আমার ইসি সূত্রের সাথে এখানে কারটা মিল আছে বলতো? ইসি সূত্রের সাথে কার মিল আছে? বলো ইসি সূত্রের সাথে, ইসি সূত্রের সাথে কোন সূত্রে মিল আছে? চোদ্দই ডিসেম্বর সব বুদ্ধিজীবী মনে নাই আসলে। নুসাইবা, তারপর হচ্ছে আরেকজন কোন হচ্ছে মায়া, কি যে কোন মায়া এটা, হ্যাঁ মায়া, মাহিয়া কান মায়া, এরা হচ্ছে বুদ্ধিজীবী। এরা 14 ডিসেম্বর এরা গর্তের ভিতর লুকাইছিল, এই জন্য ওদেরকে মারতে পারে নাই, তো এই জন্য এরা বেঁচে রয়ে গেছে। আচ্ছা, এখন আমি তোদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। দেখ এখানে মজার বিষয় কোথায়, দেখ এই সূত্র আর এই সূত্র সেম হয়ে যাচ্ছে, বাট আমি তোদেরকে একটা কথা বলছিলাম যে দাম স্থিতিস্থাপকতায় শুধুমাত্র একটা দ্রব্যের ব্যবহার। ভাইয়া দাম স্থিতিস্থাপকতায় কয়টা দ্রব্যের ব্যবহার? একটি দ্রব্য, এখানে শুধু একটা দ্রব্যের ব্যবহার। মনে কর কলম বলছে, কলমের চাহিদা কলমের দাম, কলমের চাহিদা কলমের দাম, কলমের চাহিদা কলমের দাম, অর্থাৎ দ্রব্য একটা, ওরই চাহিদা ওরই দাম। কিন্তু এখানে একজনের চাহিদা অন্যজনের দাম, অর্থাৎ একজনের দাম অন্যজনের চাহিদা, এরকম। এই জন্য এই সূত্রের মধ্যে একটা পরিবর্তন আসবে। পরিবর্তনটা কি জানোস? যদি আমি বলি এক্স এর দাম, তাহলে এক্স এর দাম এখানেও হবে এক্স, আর যদি বলি ওয়াই এর চাহিদা, ওয়াইটা এখানে হবে। ঠিক আছে? আমি যদি বলতাম যে আমি আবার একটু বলি শর্টকাট সূত্রগুলো আমি এখানে একটু আবার লিখি, যে ইপি সমান ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি, এটা হচ্ছে ইপি সূত্র। ইউআই সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল ওয়াই, ওয়াই ডিভাইড বাই হচ্ছে কিউডি, আর এসি সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। আচ্ছা, এই যে এখানে বললাম, আমি যদি এখানে বলি কমলার দাম, কমলা, এখানেও কমলা হবে। ঠিক আছে? কমলা দুই জায়গায় কমলা। যদি বলি যে আপেলের চাহিদা, তাহলে এখানে যদি আপেল লিখি, এখানেও আপেল লিখতে হবে, এখানেও আপেল লিখতে হবে। ঠিক আছে? আমি যদি বলি যে কলমের দাম, বা আমি যদি বলি এম এর দাম, তাহলে এম যদি এখানে লিখি, এখানেও এম হবে। যদি লিখি এন এর চাহিদা, এখানেও এন থাকলে এখানেও এন হবে। আমি এই কথাটা কেন লিখছি জানোস? পরীক্ষায় এরকম আর স্থিতিস্থাপকতার সূত্র চিনতে বলে যে নিচের কোনটা আর স্থিতিস্থাপকতার সূত্র। তাহলে তুই কি খেয়াল করবি? যে এখানে যে আছে সে এখানেও আছে, এখানে যে আছে সে এখানেও আছে, আবার এখানে যে আছে সে এখানেও আছে। বুঝতে পারছিস? দেখি তোরা চিনতে পারছিস কিনা দেখি তো। নিচের কোনটি ইসির সূত্র, দেখি চিনতে পারছিস কিনা দেখতো। আমি একটু দিত দেখি, বল আনসার কোনটা? লা 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 লা। এখানে কি গাচ্ছি আমি, এটা উল্টা পাল্টা। দেখি বল, এটা এখানে সূত্র কোনটা? আমরা ট্যালেন্টেড একটা দিনে স্বীকার করছি কি? হ্যাঁ, তোরা ট্যালেন্টেড স্বীকার করছি, যাক স্বীকার করছি, তাহলে উই আর ট্যালেন্ট। তোরা তোরা বহুত বড় বুদ্ধিজীবী। অনেকে বলতেছে ক, লা 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 লা, বলত অকল। খেয়াল কর তোদেরকে কি বলছি, ওরে গদ্দবের হাড্ডি বলছি, দাম যদি এটা ওয়াই হয়, এটাও ওয়াই হবে, এটা যদি ওয়াই হয়, এটাও ওয়াই হবে। এখানে তো মিলেই নাই এটা। আর এই সূত্রটা গোড়াই ভুল, উপরে তো কখনো পি হয় না, উপরে সবসময় কিউ, নিচে পি, এটা তো গোড়াই ভুল। তারপর এটা গোড়াই ঠিক আছে, কিন্তু এই জায়গায় ভুল হয়ে ফেলছে, এই জায়গায় ভুল করে ফেলছে। ঠিক আছে, বাট তো রয়ে গেছে কে? রয়ে গেছে 4, বুদ্ধিজীবী গুলা কোথায়? এই বুদ্ধিজীবী দুইটা ছিল যে এরা, আমি কিন্তু ঘ বলছি, ও আচ্ছা বুদ্ধিজীবী ঘ বলছে।
আচ্ছা 4 নম্বর কইছি ভাইয়া এক্স ওয়াই কি এক্সচেঞ্জ করা যাবে? যাবে যাবে, কেন যাবে না? ওয়াই নট, ওয়াই নট। এখানে ওয়াই থাকলে শোনো, তোমাকে আমি একটা কথা বলি না, এখানে যদি তুমি মনে করো যে স্যার আমি এখানে ওয়াই দিব, এই এখানে ওয়াই দিব, পি এর পাশে ওয়াই দিব, তাহলে এগুলো এক্স হবে, তাহলে এগুলো এক্স হবে। সিম্পল বিষয়। সোজা কথা হচ্ছে দাম যার, এদিকে দাম যার, এদিকেও দাম তার, এদিকে চাহিদা যার, এদিকে চাহিদা তার। তাহলে আচ্ছা, এগুলো আমরা কি শিখলাম ভাইয়া? এগুলো আমরা শিখলাম হচ্ছে শর্টকাট সূত্র, এগুলো আমরা শর্টকাট সূত্র। এখন এই সূত্র দিয়ে শুনো, আমি তোমাকে প্রথমেই বলছিলাম কিন্তু এগুলো হচ্ছে সূত্র, এগুলো হচ্ছে আমাদের, এটা হচ্ছে আমাদের সূত্র, ইপি সূত্র, আর এটা হচ্ছে ইউআই এর সূত্র, আর এটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ইসি সূত্র, এইচ সূত্র, ঠিক আছে? আচ্ছা, এদের কাজ কি? আমি তোদেরকে প্রথমে বলছি এদের কাজ হচ্ছে দ্রব্যের প্রকৃতি যাচাই করা, দ্রব্যের প্রকৃতি যাচাই করা। তো দ্রব্যের প্রকৃতি যাচাই করার আগে আমরা গ্যাল চিনি, পি চিনি, এগুলো গ্যালগুলো কিন্তু আমরা ব্যবহার করা শিখছি, এগুলো আমরা সূত্র ব্যবহার করতে পারবো। বাট এদের যখন প্রকৃতি, দ্রব্যের প্রকৃতির কথা বলবো, শুনো, যখন দ্রব্যের প্রকৃতির কথা বলবো, দ্রব্যের প্রকৃতির কথা বলবো, তখন আমাদেরকে এগুলোর বেসিকটা জেনে যেতে হবে। বেয়া, তাহলে বেসিকটা একটু জেনে যাও সবাই, একটু বেসিকটা একটু সবাই মাথার ভিতর নিয়ে যাও, এই বেসিকটা নিয়ে যাও, বেসিকটা নিয়ে যাও, এই বেসিকটা একটু বুঝে যাও সবাই, ভালো করে বুঝো। এই যে ইপি, ইপি বা দাম স্থিতিস্থাপকতা, ইপি দাম স্থিতিস্থাপকতা, এটা এটার ভিত্তিতে দ্রব্য দুই ধরনের হতে পারে। দ্রব্য কয় ধরনের হতে পারে? দ্রব্য মনে রাখবা দুই ধরনের, দ্রব্য মনে রাখবা দুই ধরনের হতে পারে। এক নম্বর, ভাইয়া প্লিজ একটা কথা শুনো, এক নম্বর হচ্ছে ইপি এর মান, ইপি এর মান। ভাইয়া এটা তো সূত্র, এই সূত্র ব্যবহার করে একটা মান পাবো, এই সূত্র ব্যবহার করে একটা কি পাবো? মান পাবো, মান পাবো। এই ইপি এর মান একের কম হলে, ভাইয়া ইপি এর মান কি হলে? ভাইয়া একের কম হলে। দুই নম্বর কথা, ইপি এর মান এক এর একের সমান বা বেশি হলে, একের সমান বা বেশি হলে। ভাইয়া কথা দুইটা, জাস্ট কথা দুইটা। একটা হচ্ছে ইপি এর মান একের সমান হলে, একের সমান হলে, ইপি এর মান একের কম হলে, ইপি এর মান একের সমান বা একের বেশি হলে, অর্থাৎ একও আসতে পারে, একের বেশি আসতে পারে। মনে রাখবা যদি একের কম হলে মনে রাখবা দ্রব্যটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়, দ্রব্যটা হচ্ছে নিত্য প্রয়োজনীয়। মনে করো তুমি ইপি, তোমাকে ইপি বের করতে বলছি, আমি ইপি বের করতে বললাম, ইপি দিয়ে তুমি মান বের করে দেখলা যে এটা একের কম আসছে, সুতরাং বলবা একের যেহেতু কম আসছে, বলবা যে দ্রব্যের কথা বলছে ওই দ্রব্যটা নিত্য প্রয়োজনীয়। আচ্ছা, যদি একের বেশি আসে, বলবা দ্রব্যটা হচ্ছে বিলাসজাত, বিলাসজাত দ্রব্য। দ্রব্যটা কি দ্রব্য স্যার? বিলাসজাত দ্রব্য। তাহলে একটা হচ্ছে নিত্য প্রয়োজন দ্রব্য, একটা হচ্ছে বিলাসজাত দ্রব্য। তাহলে আমি বলছি ইপি এর ভিত্তিতে দ্রব্য দুই ধরনের হয়, ইপি এর ভিত্তিতে দ্রব্য দুই ধরনের হয়, একের কম একের বেশি, একের কম একের বেশি। এই কথাগুলো মুখস্থ করো। এরপর আসো আই স্থিতিস্থাপকতার ভিত্তিতে। ভাইয়া কি স্থিতিস্থাপকতার ভিত্তিতে? আই স্থিতিস্থাপকতার ভিত্তিতে, আই স্থিতিস্থাপকতা। এই আই স্থিতিস্থাপকতার ভিত্তিতেও দুই ধরনের দ্রব্য, দুই ধরনের। ভাইয়া আই স্থিতিস্থাপকতার ভিত্তিতেও দ্রব্য কয় ধরনের? ভাইয়া দুই ধরনের। আচ্ছা, কি কি ধরনের একটু বলি, মুখস্থ করে ফেলো, একটু মুখস্থ করে ফেলো, একটু মুখস্থ করে ফেলো। এক নম্বর, ই ওয়াই এর মান ধনাত্মক হলে, ই ওয়াই এর মান ভাইয়া কি হলে? ভাইয়া ধনাত্মক হলে। দুই নম্বর হচ্ছে ই ওয়াই এর মান ঋণাত্মক হলে, ই ওয়াই এর মান কি হলে? ভাইয়া ঋণাত্মক হলে, ই ওয়াই এর মান কি হলে? ভাইয়া ঋণাত্মক হলে। তাহলে ধনাত্মক হলে কি হবে? মনে রাখবে ধনাত্মক হলে স্বাভাবিক দ্রব্য, স্বাভাবিক বা সাধারণ দ্রব্য। আচ্ছা, আমরা স্বাভাবিক দ্রব্য লিখি, স্বাভাবিক দ্রব্য। যদি ঋণাত্মক হয় বুঝবা নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্য। অনেকে এই স্বাভাবিক দ্রব্যকে অনেকে ভ্যাবলেন দ্রব্য বলে, ঠিক আছে, ভ্যাবলেন। আর নিকৃষ্ট দ্রব্যকে অনেকে গিভেন দ্রব্য বলে, যদিও গিভেন দ্রব্য আর নিকৃষ্ট দ্রব্যের মধ্যে পার্থক্য আছে, গিভেন দ্রব্য আর নিকৃষ্ট দ্রব্যের মধ্যে পার্থক্য আছে। বাট অনেক সময় এরা, অনেক অর্থনীতিবিদ স্বাভাবিক দ্রব্যকে ভ্যাবলেন দ্রব্য হিসেবে দাবি করছে, নিকৃষ্ট দ্রব্যকে গিভেন দ্রব্য, যখন এই দুইটার কথা বলে আর কি। তবে আই স্থিতিস্থাপকতা বা ইউআই এর ভিত্তিতে দ্রব্যটা আসলে দুই ধরনের, একটা স্বাভাবিক, একটা নিকৃষ্ট। যদি আমরা গিভেন আর ভ্যাবলেন দ্রব্যের কথা বলি, তখন ইউআই এর মান ধনাত্মক হলে ভ্যাবলেন, আর ইউআই এর মান ঋণাত্মক হলে গিভেন। ঠিক আছে, এই দুইটা দ্রব্য সম্পর্কে আমরা চাহিদা বিধির ব্যতিক্রমে পড়ছিলাম, আই হোপ তোমাদের মনে আছে। এরপর আসো আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে।
এই আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে। এই আর স্থিতিস্থাপকতায়ও দ্রব্য হচ্ছে দুই প্রকার। আর স্থিতিস্থাপকতায় দ্রব্য কয় ভাইয়া, কয় ধরনের? দুই ধরনের। দ্রব্য হচ্ছে দুই ধরনের। এক নম্বর কি ভাইয়া? এক নম্বর হচ্ছে ইসি এর মান ধনাত্মক হলে, ইসি এর মান ধনাত্মক হলে। আরটা হচ্ছে ইসি এর মান ঋণাত্মক হলে। ভাইয়া কি বলছি? ইসি এর মান ধনাত্মক হলে, ইসি এর মান ঋণাত্মক হলে। বলতো ইসি এর মান ধনাত্মক হলে, ইসি এর মান ঋণাত্মক হলে। ধনাত্মক হলে বুঝবা, যদি ধনাত্মক হয় বুঝবা যে পরিবর্তক দ্রব্য, পরিবর্তক দ্রব্য। আর যদি ঋণাত্মক হয় বুঝবা পরিপূরক দ্রব্য, পরিপূরক দ্রব্য। তাহলে ভাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। এই যে কথাগুলো লিখছি, এই জিনিসটা আমি তোমাদেরকে এখন মুখস্থ করাবো। এই জিনিসটা আমি তোমাদেরকে মুখস্থ করাবো। আমি এই জিনিসটা এখন তোমাদেরকে মুখস্থ করাবো। আমার সাথে সাথে বলবা, আমি বলবো, আমি বলবো, তোমরা বলবা, আমি বলবো, তোমরা বলবা, এভাবে করতে করতে মুখস্থ হয়ে যাবে। আমি বলবো, তোমরা বলবো, এভাবে করতে করতে কি হয়ে যাবে ভাইয়া? এভাবে করতে করতে মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা আবার একটু শুরুতে আসি। আমরা বলেছি আমাদের স্থিতিস্থাপকতা দিয়ে কাজ হচ্ছে দ্রব্যের প্রকৃতি যাচাই করা। দ্রব্যের প্রকৃতি যাচাই করতে যখন যাব, তখন আমরা অবভিয়াসলি ইপি বলো, ইপি বলো, ইওয়াই বলো, ইসি বলো, এদের সবার একটা একটা পার্সোনাল একটা সূত্র আছে। এই সূত্র ব্যবহার করে, এই সূত্রের ব্যবহার করে আমরা কিছু মান পাবো, কিছু মান পাবো। এখন এই মানগুলো দেখে, মনে করে এই সূত্র থেকে একটা মান পাবো, এই সূত্র থেকে একটা মান পাবো, প্রত্যেকটা সূত্র থেকে একটা মান পাওয়া যাবে। এখন এই মানটা পাওয়ার পর যদি আমরা ইপি বের করি, যদি আমরা ইপি বের করি, তখন আমরা প্রশ্ন করব যে যে মানটা পাওয়া গেছে ওই মানটা কি একের কম নাকি ওই মানটা একের সমান বা একের বেশি। প্রশ্ন করবা নিজেকে যে ওই মানটা কি একের কম, একের কম নাকি একের সমান বা একের বেশি হয়েছে। যদি দেখো যে একের কম, বলবা নিত্য প্রয়োজনীয় দ্রব্য। যদি দেখো যে একের সমান বা বেশি, বলবা বিলাসজাত দ্রব্য। আজকে মুখস্থ হবে বলে কোনো কথা নাই, আজকে কালকে দুই একটা পরও দেখবে যে মুখস্থ হয়ে গেছে। এবার আসো আই স্থিতিস্থাপকতা যদি বের করি, যদি আই স্থিতিস্থাপকতা বের করি, সেক্ষেত্রে তুমি দেখবা যে আই স্থিতিস্থাপকতার মানটি এখন কিন্তু একের বেশি বা একের কম না, কিন্তু এখন কথাটা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক, ধনাত্মক আর ঋণাত্মক। যদি দেখো ধনাত্মক, স্বাভাবিক দ্রব্য। যদি দেখো ঋণাত্মক, নিকৃষ্ট দ্রব্য। আর ইওয়াই এর মান যদি ধনাত্মক ঋণাত্মক হয়, দেখো এখানেও কিন্তু ধনাত্মক ঋণাত্মক। একটু পার্থক্য খেয়াল করো, এখানে বলছি একের কম, একের সমান বা বেশি, কিন্তু এখানের কথাগুলো হচ্ছে ধনাত্মক ঋণাত্মক। ভালো করে খেয়াল করবা। যদি ইসি এর মান ধনাত্মক হয় পরিবর্তক দ্রব্য, ইসি এর মান ঋণাত্মক হলে পরিপূরক দ্রব্য। কথা মনে থাকে যেন, কথাগুলো যাতে মনে থাকে, এগুলো বারবার পড়বা। তাহলে টোটাল হচ্ছে 6টা দ্রব্য। টোটাল হচ্ছে কয়টা দ্রব্য? 6টা দ্রব্য। নিত্য প্রয়োজনীয় বিলাসজাত, নিত্য প্রয়োজনীয় বিলাসজাত, যেগুলো কোথায় থেকে আসবে? ইপি থেকে। আরটা হচ্ছে স্বাভাবিক নিকৃষ্ট, স্বাভাবিক নিকৃষ্ট কোথায় থেকে? আই স্থিতিস্থাপকতা থেকে। আরটা পরিপূরক পরিবর্তক, পরিপূরক পরিবর্তক, পরিপূরক পরিবর্তক, এগুলো হচ্ছে আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে। এখন আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এও ধনাত্মক, এও ঋণাত্মক, এও ধনাত্মক, এও ঋণাত্মক, কিন্তু এখানে ধনাত্মক ঋণাত্মক লিখেন না কেন? এখানে ধনাত্মক ঋণাত্মক লিখেন না কেন? তাহলে তোমাকে আমি একটা কথা বলবো যে তুমি একটু লিখে নাও, তুমি একটু লিখে নাও তোমার মনের যে জায়গায় তুমি তোমার একদম সব থেকে প্রিয় জিনিসটা রাখো, সেই জায়গায় একটু লিখে নাও, কষ্ট করে লিখে নাও যে ইপি এর মান, ইপি এর মান সব সময় ঋণাত্মক হবে। সব সময় কি হবে ভাইয়া? ঋণাত্মক হবে। সব সময় কি হবে ভাইয়া? ঋণাত্মক হবে। অর্থাৎ এটা জন্মগত। ইপি কে অভিশাপ দিছে, ইপির যখন জন্ম হয়েছে ওকে অভিশাপ দিছে, তোর মান কখনো জীবনেও ধনাত্মক হতে পারবে না। যদি এটা জি বাংলা সিরিয়ালে বলতো, তখন বলতো যে ধুমধাম কয়েকটা মেঘের আওয়াজ হতো, গুরুম 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 ধুমধাম ধুমধাম, এরকম করে ইয়ে হইতো না? জি বাংলাতে এরকম সিরিয়াল দিত। আমরা বাচ্চা কালে থাকতে তখন দেখতাম, বুঝতে পারছো? মা বাবা দেখতো, এই জন্য দেখতে হইতো, কিছু করার ছিল না ছোটবেলায়। না এগুলা বদলে যদি খেলা দেখতাম, টাস করে একটা মেরে বলে টিভি আর দেখার দরকার নেই, যা এখান থেকে যা। এরকম একটা অবস্থা আর কি। তো এখানে ইপি এর মান সবসময় মনে রাখবা ঋণাত্মক হবে। একে অভিশাপ দিছে, অর্থনীতি ওকে অভিশাপ দিছে যে তুমি কখনো ধনাত্মক হতে পারবে না, তুমি সবসময় ঋণাত্মক হবা। এই জন্য আমরা এই ইপি এর মান ধনাত্মক বা ঋণাত্মক বিবেচনা করতে পারবো না, ধনাত্মক বা ঋণাত্মক বিবেচনা করতে পারবো না। এখন বিবেচনা করার সময় কি করতে হবে? দেখো ইপি এর মান সবসময় ঋণাত্মক হবে, তবে 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 দ্রব্য বিবেচনার ক্ষেত্রে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা মানে ইগনোর করে আর কি, ঠিক আছে? অবজ্ঞা করে
বিবেচনা করতে হবে, বিবেচনা করতে হবে। অর্থাৎ যদি ঋণাত্মক আসে তাহলে ঋণাত্মকটা তুলে দিতে হবে, ঋণাত্মকটা বাদ দিয়ে বাকিটা বিবেচনা করতে হবে। ঋণাত্মকটা তুলে দিয়ে ঋণাত্মকটা তুলে দিয়ে বাকিটা বিবেচনা করতে হবে। ঠিক আছে, ঋণাত্মকটা তুলে দিয়ে বাকিটা বিবেচনা করতে হবে। এটা দিয়ে দিছে ভিডিও। আচ্ছা, ওকে, আমাদের মান 1 বছর মনে রাখছি তাই এখন বলতে পারছি। হ্যাঁ, গুড। ওকে, তাহলে নাটক দেখেন। হ্যাঁ, নাটক আগে দেখতাম, বুদ্ধিজীবী দুনো বেশি কথা। এই একবার ক্লিয়ার কিনা এতটুকু? মা তোরে বই আছে কি জন্য? এতটুকু ক্লিয়ার কিনা যে ইপি এর মান সবসময় ঋণাত্মক হবে, ইপি এর মান সবসময় ঋণাত্মক হবে, তবে দ্রব্য বিবেচনার ক্ষেত্রে ঋণাত্মক চিহ্নটা তুলে দিতে হবে। ঠিক আছে, সবসময় ঋণাত্মক চিহ্ন তুলে দিয়ে বাকিটা বিবেচনা করতে হবে, এটা হচ্ছে কথা। বাকিগুলো ধনাত্মক ঋণাত্মক ঠিক থাকবে। তাহলে ভাই আমরা কি কি পড়ছি আমি আবার একটু মনে করে দিচ্ছি। দেখো, আমরা প্রথমে পড়ছি স্থিতিস্থাপকতা কি, স্থিতিস্থাপকতার সূত্র কি, চাহিদা স্থিতিস্থাপকতা কি, চাহিদা স্থিতিস্থাপকতার সূত্র, যোগান স্থিতিস্থাপকতা, যোগান স্থিতিস্থাপকতার সূত্র। এরপর শিখলাম যে চাহিদা স্থিতিস্থাপকতা, চাহিদা স্থিতিস্থাপকতা এটা কত প্রকার, এটা কত প্রকার, তো সেটা শিখলাম। এবং সেখানে জানলাম যে চাহিদা স্থিতিস্থাপকতা হচ্ছে 3 প্রকার। একটা হচ্ছে ইপি, তো ইপি কি প্লাস ইপি সূত্র, ইপি কি ইপি সূত্র, এবং ইউআই কি প্লাস ইউআই সূত্র, এবং ইসি কি ইসি এর সূত্র, এগুলো শিখলাম। এবং এই সূত্র থেকে যে মান পাওয়া যাবে, যে মান পাওয়া যাবে, এই সূত্র থেকে যে মান পাওয়া যাবে, এই সূত্র থেকে যে মান পাওয়া যাবে, সেখান থেকে কিভাবে দ্রব্য চিনবো, সেখান থেকে কিভাবে দ্রব্য চিনবো সেটাও বলে দিলাম, সেখান থেকে দ্রব্য কিভাবে চিনবো সেটাও বলে দিলাম। আবার একটু শর্টকাটে বলি, ইপির সূত্র ব্যবহার করে যে মান পাওয়া যাবে সেখান থেকে দ্রব্য চিহ্নিত করতে গেলে দুইটা দ্রব্য আছে। একটা হচ্ছে ইপি এর মান, ইপি এর মান 1-এর কম, অথবা ইপি এর মান 1-এর বেশি। ঠিক আছে, 1-এর বেশি বা সমান। আর ইউআই এর মান, যখন আর স্থিতিস্থাপকতা বের করতে যাব তখন ইউআই এর মান হয় ধনাত্মক হবে, ইউআই এর মান পজিটিভ হবে, নইলে ইউআই এর মান নেগেটিভ হবে। ঠিক আছে, একইভাবে ইসি এর মান হয় ধনাত্মক হবে, নইলে ইসি এর মান নইলে ঋণাত্মক হবে। ঠিক আছে, তাহলে এই কথাগুলো বলছি এতক্ষণ, এই কথাগুলো বলছি যে ইপি এর মান যদি কম হয় তখন বলছি নিত্য প্রয়োজনীয়, যদি 1-এর বেশি বা সমান হয় তখন বলছি বিলাসজাত, যদি বলছি ধনাত্মক হয় তখন বলছি স্বাভাবিক দ্রব্য। ঠিক আছে, স্বাভাবিক দ্রব্য। আর যদি ঋণাত্মক হয় বললাম নিকৃষ্ট দ্রব্য। এটা যদি ধনাত্মক হয় পরিবর্তক দ্রব্য, আর এটা হচ্ছে পরিপূরক দ্রব্য। ঠিক আছে, পরিপূরক। ভাইয়া এই কথাগুলো ক্লিয়ার কিনা বলো, এই কথাগুলো যদি ক্লিয়ার হয় তাহলে লিখো অল ক্লিয়ার। এই কথাগুলো ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো, এই কথাগুলো ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো। টাকা পরিদর্শন করেন, করব, সব করব। এগুলো ক্লিয়ার হলে অল ক্লিয়ার লিখো। হ্যালো, হ্যাঁ বল। হ্যাঁ, স্লাইড কেমনে দিতি? না, আমি বলি মৌলিক জিকের একটা স্লাইড আছে, জিহান ভাইকে জিজ্ঞেস কর, মৌলিক জিকে। হ্যাঁ, বুঝছস? ওকে, অল ক্লিয়ার। এবার চলো আমরা প্র্যাকটিস করি। আচ্ছা, এবার আমরা প্র্যাকটিস করি। ও, মাত্র 1 ঘন্টা হয়েছে, আমি বলছি আরো 3-4 ঘন্টা পড়ায় ফেলছি। এবার আমরা এখানে কেন আসলাম, আমরা তো প্র্যাকটিস করতে যাব। আমরা প্র্যাকটিস করতে গেলে ইপির ভিত্তিতে যে প্রশ্নগুলো আছে তোদেরকে আমি যখন দিছিলাম, এই জিনিসটা আমাদের হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই জিনিসটা সূত্রগুলো মুখস্থ রাখতে হবে। তো প্লাস দিলাম একটা,
আমরা প্র্যাকটিস করার জন্য আমি তোদেরকে লিখে দিয়েছিলাম যে কত কত নাম্বার, ইপির ভিত্তিতে প্রশ্ন কত কত, ইউআই এর ভিত্তিতে কত কত, একটা চার্ট দিয়েছিলাম। আই হোপ তোদের কাছে আছে। সব থেকে ভালো হয় কি জানো, তোমাদেরকে আমি কিছু দিলে সেটা তোমরা বইয়ে লিখে ফেলবা। যেমন আমি আমার কাছে একটা বই রাখছি, এই বই আমি কি করছি দেখো, আমি এখানে লিখে রাখছি যে ইপির ভিত্তিতে কারা কারা ম্যাথ আছে, ইউআই এর ভিত্তিতে কারা কারা আছে, ইসির ভিত্তিতে কারা কারা, ইএস এর ভিত্তিতে কারা কারা। তো এইগুলো আমি এখানে লিখে রাখছি যাতে করে আমার পেজ ছাড়া দিতে পারে, বাট এই লেখাটা তো বইটা হারাবে না, বইয়ের মধ্যে থেকে যাবে। ঠিক আছে, ওভাবে করে লিখে রাখবা। তাহলে ইপির ভিত্তিতে যে ম্যাথগুলো আছে সেগুলো আমরা একটু দেখি। ইপির ভিত্তিতে যে ম্যাথগুলো, ইউআই এর ভিত্তিতে বইয়ে ম্যাথ নাই, বাট আমি তোদেরকে সলভ করে দিব না পরে। ইপির ভিত্তিতে যে ম্যাথগুলো আছে সেগুলো একটু দেখি। প্রথমে যে জিনিসটা লাগবে আমাদের, দুইয়ের ঘ নম্বরটা একটু যায়, এই দুইয়ের ঘ নম্বর একটু দেখি। প্রত্যেকটা জিনিস আমরা একটু একটু টাস্ক দিয়ে চলে যাব, একটু টাস্ক দিব, মানে হালকা হালকা দেখে চলে যাব। পুরোপুরি সলভ করতে হবে বলে কোনো কথা নাই, বাট হালকা হালকা একটু পরে চলে যেতে হবে। ওকে ওকে, দেখেন এখানে যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে এই প্রশ্নকে দেখেন, উদ্দীপকের আলোকে বলছে, উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করে এক্স দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। দেখছো, এক্স দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। এখন আমাকে প্রশ্নের দিকে তাকাও, দেখো আমি যেভাবে সলভ করতেছি পরীক্ষা ঠিক সেভাবে সলভ করবা। তো আমার এই প্রশ্নটা আনসার লেখার জন্য আমি অবশ্যই এখানে লিখবো ঘ নম্বর সরি, এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্ন লিখলাম। ঠিক আছে, যেহেতু স্থিতিস্থাপকতা বের করতে বলছে, আমি তো জানি উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলছে, যেহেতু এখানে চাহিদা দেওয়া আছে, অবভিয়াসলি এটা চাহিদা স্থিতিস্থাপকতা। এখন চাহিদা স্থিতিস্থাপকতা অনেকগুলো হইতে পারে, যেমন ইপি হইতে পারে, ইউআই হইতে পারে, ইসি হইতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে, দেখো আমার প্রশ্নে দেওয়া আছে এক্স দ্রব্যের দাম দেওয়া আছে, অন্য কোনো দ্রব্যের দাম কিছু নাই, দুইটা দ্রব্য নাই, শুধু একটা দ্রব্য আছে। শুধু একটা দ্রব্যের দাম যেহেতু আছে, সুতরাং আই স্থিতিস্থাপকতা কখন হয়? যখন আয় এবং চাহিদা দেওয়া থাকে, আর স্থিতিস্থাপকতা কখন হয়? যখন দুইটা দ্রব্য থাকবে। কিন্তু এখানে তো দুইটা দ্রব্য নাই, তাহলে এটা বাদ। আই নাই, তাহলে এটা বাদ। সুতরাং অবভিয়াসলি এটা ইপি হবে, তাহলে ইপি সূত্র কি বলো? ইপি সূত্র আমরা একটু আগে শিখে আসলাম। ইপি সূত্র হচ্ছে ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। এটা হচ্ছে আমাদের সূত্র। এখন এই সূত্র লেখার আগে ভাইয়া আমি তো এভাবে শিখাই নাই, তোমাদেরকে অঙ্ক করে শুরু করে দিবা। প্রথমে স্থিতিস্থাপকতা কাকে বলে, অর্থাৎ এটা যেহেতু চাহিদা আছে, সুতরাং আমরা এখানে চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলবো, চাহিদা স্থিতিস্থাপকতা কাকে বলে সেটা লিখবো। কাকে বলে তো অবভিয়াসলি শিখে আসছি, কাকে বলে সেটা লিখবো। 2 নম্বর কাজ হচ্ছে বলবো উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো। উদ্দীপকের আলোকে এক্স দ্রব্যের স্থিতিস্থাপকতা নির্ণয় করা হলো। ঠিক আছে, এখানে লিখে দেব নির্ণয় করা হলো। এবার আমরা লিখব ইপি সমান ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। এই সূত্রটা ইউজ করার জন্য, শোনো, যদি পরীক্ষায় ঢাল আসে বা স্থিতিস্থাপকতা আসে, পরীক্ষা যদি মনে রাখবা, যদি ঢাল আসে বা স্থিতিস্থাপকতা আসে, এই ধরনের প্রশ্নগুলো সলভ করার ক্ষেত্রে আমরা সবসময় বক্সটাকে গুরুত্ব দিব। একটা বক্স করা শিখেছি, সে বক্সটাকে গুরুত্ব দিব। তো এখানে আমরা একটা বক্স করব, রাফ আকারে করবো আর কি, পরে মুছে দিতে চাইলে মুছে দিতে পারবা। এক পাশে দাম থাকবে, আর পাশে চাহিদা, এক পাশে দাম আর পাশে চাহিদা। এবার খেয়াল করো, এই বিন্দুতে খেয়াল করো ভাইয়া প্লিজ, আগে দেখবা যে এই বিন্দু, প্রাথমিক বিন্দু দেখবা, এই বিন্দুতে দাম কত? 3 টাকা, চাহিদা কত? 4। দাম যখন 3, চাহিদা তখন 4। বি বিন্দুতে খেয়াল করো, বি বিন্দুতে দাম কত? 2, তখন চাহিদা হচ্ছে 6। 2 আর হচ্ছে 6, এগুলো যদি না পারো তাহলে আর কিছু করার নাই। আচ্ছা, তোমাদেরকে আমি শিখাইছি ভাইয়া, অবশ্যই তোমাদেরকে শিখাইছি, এই ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। ডেল শব্দের অর্থ কি? পরিবর্তন। সমস্যা নেই, ডেল শব্দের অর্থ কি? পরিবর্তন। ডেল শব্দের অর্থ কি ভাইয়া? পরিবর্তন। ডেল শব্দের অর্থ কি? ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। ডেল শব্দের অর্থ কি? ডেল শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন। ডেল শব্দের অর্থ কি ভাইয়া? ডেল শব্দের অর্থ পরিবর্তন। আর পরিবর্তন বের করতে হয় পরেরটা থেকে আগেরটা বিয়োগ। দেখো, দামকে আমরা বলি পি, আর চাহিদাকে বলি কিউডি। দামকে বলি পি, চাহিদাকে বলি কিউডি। তাহলে এই যে ডেল কিউডি যেহেতু আছে, অর্থাৎ চাহিদার পরিবর্তন, তাহলে চাহিদার পরিবর্তন কিভাবে বের করতে হবে? পরেরটা থেকে আগেরটা বিয়োগ, মানে 6 - 4।
তাহলে ডেল পি, দেখো ডেল পি, যে পি, পি মানে কি দাম, দামের পরিবর্তন, তাহলে দামের পরিবর্তন বের করতে হবে পরেরটা থেকে আগেরটা বিয়োগ, পরেরটা থেকে আগেরটা মানে কি 2 থেকে 3 বিয়োগ, দেখো পরে 2 উপরে 3, 2 থেকে 3 বিয়োগ। এখানে দেখো তো এখানে ডেল আছে, মনে রাখবে যদি ডেল না থাকে, যদি ডেল না থাকে, ডেল তো নাই, হ্যাঁ ডেল না থাকলে প্রথম দাম, প্রথম দাম, পি মানে প্রথম দাম, আর কিউডি মানে প্রথম চাহিদা, তাহলে কি হবে উপরে হচ্ছে 2, নিচে হচ্ছে -1, উপরে 3, নিচে 4। কাটাকাটি না পারলে এভাবে করবা, উপরের সাথে উপরে গুণ করে দিবা, 3 দুগুণ 6, 4 একে 4, নিচের সাথে নিচে গুণ, উপরের সাথে উপরে গুণ, নিচের সাথে নিচে গুণ, 3 দুগুণ 6, 4 একে 4, -4। দেখো তো এবার ক্যালকুলেটরে ভাগ করে দেখো, দরকার হলে ক্যালকুলেটরে ভাগ করে দেখো, ক্যালকুলেটর ভাগ করলে কত আসবে, 6 কে 4 দিয়ে ভাগ করলে 1.5, আই থিঙ্ক, ইয়েস 1.5, -1.5। দেখো তো ইপি এর মান সব সময়, আমি তোমাদেরকে একটা কথা বলছিলাম, ইপি এর মান, ইপি এর মান সব সময়, সব সময় ঋণাত্মক হবে, সব সময় ঋণাত্মক হবেই হবে, হবেই হবে, হবেই হবে। কিন্তু এই ঋণাত্মক চিহ্নটাকে আমরা অবজ্ঞা করতে হবে। তাহলে ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করতে হবে মানে কি, দেখো কিভাবে অবজ্ঞা করবা, দেখো কিভাবে ওকে ইগনোর করবা, ও আছে বাট ওকে ইগনোর করতে যাচ্ছ, তোমার পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছে, তুমি দেখছো বাট কিভাবে ইগনোর করো, কথা বলবো না, তো ঠিক সেম ও আছে, ওকে আমরা লিখবো না, আমরা লিখবো 1.5, আমরা উত্তরে লিখবো কি বলতো 1.5, পাশে লিখে রাখবো ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে, ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে, ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে। আচ্ছা আমি যে 1.5 বলছি এটা রাইট, হ্যাঁ 1.5 এটা রাইট, তোমরা ঠিক বলছো, ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করে। এখন দেখো ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করার পর, ঋণাত্মক চিহ্ন অবজ্ঞা করার পর যদি আমাদের বলতো দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তাহলে কাজ শেষ, কাজ শেষ। কিন্তু আমাদের শুধু স্থিতিস্থাপকতা নির্ণয় করতে বলা না, কিন্তু আমাদের কিন্তু প্রকৃতি বলছে, প্রকৃতি। দেখো প্রকৃতি বললেই তবেই মন্তব্য করবো, প্রকৃতি না বলে কিছু বলার দরকার নেই, এখানে আনসার শেষ। এখন আমরা প্রকৃতি বলছে, সুতরাং আমরা বলবো, আচ্ছা তোমরা আমাকে বলো না এটা প্রকৃতি কি হবে, এক্স দ্রব্যের প্রকৃতিটা কেমন বলো, দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্য কয় প্রকার, 2 প্রকার, দাম স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্য কয় প্রকার, 2 প্রকার, একটা নিত্য প্রয়োজনীয়, একটা হচ্ছে বিলাসসার, একটা নিত্য প্রয়োজনীয়, একটা হচ্ছে বিলাসসার। নিত্য প্রয়োজনীয় কখন হয়, যখন 1-এর কম হয়, 1-এর কম। বিলাসজাত কখন হয়, যখন 1-এর বেশি হয়, একের সমান বা বেশি, সমান বা বেশি। তাহলে এখন আনসার বলো, আনসার কি, 1-এর বেশি, 1-এর বেশি, অবভিয়াসলি 1-এর বেশি, যেহেতু অবভিয়াসলি, যেহেতু বলবো, যেহেতু, যেহেতু ইপি এর মান 1-এর বেশি, সেহেতু, সেহেতু এক্স দ্রব্যটি হলো একটি, বলো একটি কি, একটি কি, গুড, বিলাসজাত দ্রব্য, একটি বিলাসজাত দ্রব্য। খেলা শেষ, 4-এ 4। দেখো তো একটু কষ্ট আছে ভাই, 4-এ 4, 4-এ 4, বুঝে আসছে কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো, বুঝতে পারছো কিনা বলো তো সবাই, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, বুঝতে পারছো কিনা। ইজি ভাই, আপনি আমাকে ও তোর বকা দিয়ে আর কি করতাম, ইয়াস বুঝছি, ওকে। এই তো পোলা ভাই, আমার সব পোলা ভাই ভালো, আমি মানে পড়াই, যাদের পড়াই তারা দেখি ভালো, শুধু নুসাইবা বাদে, শুধু নুসাইবা বাদে। আচ্ছা এরপর আসো, এরপর আরেকটা প্রশ্ন পাইলাম আমরা, এখানে একটু সলভ করি। 9 নম্বর তোমাদেরকে লিখে দিচ্ছি কিন্তু কোনটা কোনটার সাথে মিল আছে, কোনটা মিল আছে, আর যদি না থাকে তাহলে আমাকে বললো, হ্যাঁ। 9 নম্বরের দুইটাইতে আছে, 9 নম্বরের গ এবং গ দুইটাতেই আছে, উদ্দীপক হতে এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো, উদ্দীপক হতে এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো। আচ্ছা এক্স ও ওয়াই দ্রব্যের প্রকৃতি মানে এক্স এর প্রকৃতি কি, এক্স এর প্রকৃতি, শোনো এক্স এর প্রকৃতি আর হচ্ছে ওয়াই এর প্রকৃতি, এক্স এর প্রকৃতি আর হচ্ছে ওয়াই এর প্রকৃতি, তো এই জিনিসগুলো নির্ণয় করতে বলছে। তো এই জিনিসগুলো যেহেতু নির্ণয় করতে বলছে, অবভিয়াসলি আমরা পারবো, আমরা পারবো। প্রথমে গ নাম্বারটা করি, প্রথমে গ নাম্বারটা করি। গ নাম্বারটা যদি আসে পরীক্ষায়, তখন বলছে কি এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা, তাহলে এখন আর চাহিদা স্থিতিস্থাপকতা বলবো না, আমরা এখন ইপি কাকে বলে বলবো। প্রথমে ইপি এর সংজ্ঞা দিব, প্রথমে ইপি এর সংজ্ঞা দিব, তারপর ইপি এর সূত্র লিখবো, ইপি এর সূত্র লিখবো, ইপি এর সূত্র লেখার পর এবার মান বের করবো, মান বের করার পর এখানে তো অবভিয়াসলি মান আসবে, ওই মানটাই হচ্ছে আনসার, এখানেই আনসার, এখানেই আনসার, এখানেই আনসার, ঠিক আছে। আচ্ছা এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা যেহেতু নির্ণয় করতে বলছে, সুতরাং এখানে দাম নিব, এক্স দ্রব্যের চাহিদা নিব, দাম আর এক্স দ্রব্যের চাহিদা। বক্সটা করার সময় কি করব, একদিকে হচ্ছে দাম নিব, আর এটা হচ্ছে এক্স দ্রব্যের চাহিদা নিব, কিউডি অফ এক্স। দাম কত কত, দাম হচ্ছে 20, 40,
চাহিদা হচ্ছে 24, 20। এবার এগুলো দিয়ে বের করতে পারবা কি পারবা না সেটা বলো, পারবা কি পারবা না? বলো বলো বলো, পারবা কি পারবা না সেটা বলো। ওকে, পারবো। শুধু আনিকা পারবে যে, বাকিরা পারবি না? শুধু আনিকা পারবে যে? ওকে 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 ওকে। একইভাবে একইভাবে দেখো, একইভাবে এই ঘ নম্বরে এক্স দ্রব্যের মান তো পেয়ে গেছো, এবার ওয়াইটা বের করবা। ওয়াই এর বের করার পর এখন মনে করো এক্স এর মানে এত আসলো, ওয়াই এর মান, ওয়াই দ্রব্যের ওয়াই ইপি অফ এক্স এটা আসলো, আর ইপি অফ ওয়াই, ইপি ওয়াই ওয়াই মনে করো এটা আসলো। তাহলে এবারে এগুলো এগুলো দেখে তুমি দেখে বলতে পারবে না যে কোনটা কি দ্রব্য? অবভিয়াসলি বলতে পারবো, কোনো প্যারা নাই। অবভিয়াসলি বলতে পারবো, কোনো প্যারা নাই। এরপর আচ্ছা, আমরা একটা ইসির অঙ্ক দেখি। ইসি এর অঙ্ক হচ্ছে 13 নম্বরে আসে। ইসি অঙ্ক হচ্ছে 13 নম্বরে আসে, এই যে দেখো। দেখো 13 নম্বর অঙ্কটা দেখো তো ভাই। 13 নম্বর অঙ্কটা বলছে দেখো, এই আর আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে, দেখো আর আর স্থিতিস্থাপকতার ভিত্তিতে উপরোক্ত দুটি দ্রব্যের সম্পর্কের প্রকৃতি দেখো। যদি সম্পর্ক জিজ্ঞেস করে, দেখো সম্পর্ক যদি জিজ্ঞেস করে মনে রাখবা সেখানে আর আরই হবে। যদি এখানে আর আরই বলে দিচ্ছে, যদি এখানে আর আরই বলে দিচ্ছে, অনেক সময় আর আরই না বললে, আর আরই না বললে যদি সম্পর্কের প্রকৃতি থাকে তাহলে আর আরই বের করবো। আচ্ছা, আর আরই বের করতে বলছে। এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বের করতে বলছে ভাই। এক্স দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বের করতে গেলে এক্স দ্রব্যের দাম লাগবে, এক্স এর দাম লাগবে, আর এক্স এর চাহিদা লাগবে। এক্স এর দাম, এক্স এর চাহিদা, এটা কোনো সন্দেহ নাই। তাহলে এক্স এর দাম আছে, এক্স এর চাহিদা আছে, এটা তোরা পারবি, এটা তোরা পারবি। এবার ঘ নম্বর করার সময় কিভাবে করতে হবে দেখ। ঘ নম্বর করার সময়, ঘ নম্বর যখন করতে যাব, অবভিয়াসলি প্রথমে লিখে ফেলবো ঘ নম্বর। যেহেতু আর আর স্থিতিস্থাপকতা বলছে, তখন কি কার সংজ্ঞা দিব? ইসি এর সংজ্ঞা দিব, ইসি এর সংজ্ঞা দিব। এরপর কি করব? ইসি এর সূত্র লিখবো, ইসি এর সূত্র লিখবো। ইসি এর সূত্র কি? ডেল কিউডি ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউডি। ভাই এখানে এই সূত্রটা লিখলাম, ঠিক আছে। এবার আমাদেরকে একটা বক্স করতে হবে না? বক্স এই বক্সটা হচ্ছে মেইন, বুঝতে পারছস? যদি বক্সটা ঠিকঠাক করতে পারস, দেখবি যে আর কোনো প্যারা নাই। এই বক্স করলাম, বক্সের এক পাশে হচ্ছে দাম, ভাই এক পাশে হচ্ছে দাম, আর পাশে হচ্ছে চাহিদা। আর আরিতে মনে রাখবি, আর আরিতে বলছিলাম একজনের দাম একজনের চাহিদা, একজনের দাম একজনের চাহিদা। তাহলে আমরা যদি এখানে এক্স এর যদি দাম নিই, দেখ এক্স এর যদি দাম নিই, ওয়াই এর চাহিদা নিতে হবে, ওয়াই এর চাহিদা নিতে হবে। আবার ওয়াই এর যদি দাম থাকতো, ওয়াই এর যদি দাম নিতাম তাহলে এক্স এর চাহিদা নিতাম, ঠিক আছে? তাহলে এক্স এর দাম, তাহলে দাম, দাম হচ্ছে কার? এক্স এর। চাহিদা হচ্ছে কার? ওয়াই এর, ঠিক আছে? দাম হচ্ছে এক্স এর, দাম হচ্ছে কার? এক্স এর। আর চাহিদা হচ্ছে কার? ওয়াই এর। তাহলে এখানে লিখে দিব, এই যে দাম হচ্ছে এক্স এর আর চাহিদা হচ্ছে ওয়াই এর। তাহলে সূত্রটা ডিপেন্ড করবে কি বক্স করতেছে তার উপর। তাহলে দামের দেখো, দামে খেয়াল করো, দাম হচ্ছে 12 টাকা, 12 টাকা দামে এটা কত? 12 টাকা দামে এটা 14, 12 টাকা দামে এটা হচ্ছে 14। এই 14 টাকা দামে এটা চাহিদা কত? এটা চাহিদা হচ্ছে 14 টাকা দামে 18। এইভাবে করে লিখে দিলাম। এবার লিখে দেওয়ার পর ওই ডেল কিউডি মানে কি? ডেল কিউডি অফ ওয়াই মানে ওয়াই এর চাহিদার পরিবর্তন। চাহিদা কত? 18 থেকে 14 বিয়োগ। তারপর এখানে ডেল পি এক্স মানে কি? এক্স এর দামের পরিবর্তন, 14 থেকে 12 বিয়োগ। আচ্ছা বাগিনা, আজকে তোমার মামা ক্লাস নেবে না? পি এক্স মানে প্রাথমিক দাম, চাহিদা হচ্ছে 14, প্রথম প্রথম প্রথম। এই দেখো পি এক্স মানে এক্স এর প্রথম দাম, আর কিউ মানে প্রথম চাহিদা। 4, 2, 12, 14, এটা হবে 2, এটা কাটলে হচ্ছে 2 হয়, এটা কাটলে হচ্ছে 7। আচ্ছা তোমরা যারা কাটাকাটি পারবা না, দেখো আমি এনে কাটাকাটি পারি, নুসাইবার মতো যারা আছে তারা তো পারবি না। নুসাইবার মতো যারা আছে তারা তো কাটাকাটি করতে পারবা না। তারা কি করবে জানো? কাটাকাটি করতে না পারলে উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ। যেমন 4, 12, 48, 14 দুগুণ 28। এবার ক্যালকুলেটার এটা ভাগ কর, 48 কে 28 দিয়ে ভাগ কর, 48 কে 28 দিয়ে ভাগ কর, 1.83। 0.33 আসছে। 0.33 কেমনে আসছে আমি একটু দেখি তো। 48 কে 48 ভাগ 28। আচ্ছা তোরা কি এক্স এর কথা বলছিস মনে হয়? 1.71, 1.71, হ্যাঁ ঠিক ঠিক। কি তোরা 0.33 এগুলো কি বলছোস? আমি তো বুঝি না 0.33 কি বলছোস। আমাকে এটা বল, 48 কে 28 দিয়ে ভাগ করলে কত? 1 পয়েন্ট, আমি 48 কে 28 দিয়ে ভাগ করছি 1 পয়েন্ট কত পাইলাম জানি?
তোদের মতো মূর্খদের সাথে বসে 1.714, আচ্ছা 1.71 দিলে হবে, 1.71. আচ্ছা আমাকে বলো তো এটা ধনাত্মক না ঋণাত্মক, বলো তো এটা ধনাত্মক না ঋণাত্মক। ভাইয়া ইসি এর মান তো একের কম বা বেশি হয় না। ইসি এর মান এটা ধনাত্মক নাকি ঋণাত্মক? যেহেতু যেহেতু ইসি এর মান বলো এটা ধনাত্মক না ঋণাত্মক, পজিটিভ না নেগেটিভ? ধনাত্মক। যেহেতু ইসি এর মান ধনাত্মক সেহেতু এক্স ও ওয়াই দ্রব্য পরস্পরের পরিপূরক দ্রব্য, আচ্ছা ধনাত্মক না, ধনাত্মক হলে তো পরিপূরক না, ধনাত্মক হলে পরিবর্তক দ্রব্য, পরিবর্তক। দেখো আমি যে মুখস্থ বলতেছি এগুলো তোমাকে জানতে হবে, পরিবর্তক দ্রব্য। কত সুন্দর হয়ে গেছে, পারবা ইসি এর মান বের করতে পারবি? হ্যাঁ তুই কেমনে পারবি? নুসা বেচারা বাকিরা পারবা? মোবাইলে চার্জ শেষ সব। এই পারবি পারবো, পারবি। তাহলে এটা যদি পারস তাহলে আমরা এটা যদি পারি, তাহলে দেখ আমরা যেগুলো পড়ছি যে চায়ের স্থিতিস্থাপকতার, এগুলার যে চায়ের স্থিতিস্থাপকতা হচ্ছে ইডি আর ইএস, এবং এই যে ইপি আমরা কি শেষ করছি এখানে, আমরা ইপির ভিত্তিতে কিভাবে দ্রব্য যাচাই করব, ইউআই এর ভিত্তিতে কিভাবে করব, ইসির ভিত্তিতে কিভাবে করব, এগুলো আমরা আশা করি পারবো। দেখো এই যে ইএস, আচ্ছা তোদেরকে এখানে একটা কথা বলে দিই, যদি প্রশ্নে যদি শুধু চাহিদা স্থিতিস্থাপকতা বের করতে বলে, ভালো করে শুনি, যদি শুধু চাহিদা স্থিতিস্থাপকতা বের করতে বলে, মনে রাখবি শুধু চাহিদা স্থিতিস্থাপকতা মানে হচ্ছে চাহিদার দামি স্থিতিস্থাপকতা। একটা কথা মনে রাখবি, যদি শুধু চাহিদা স্থিতিস্থাপকতা বের করে তার মানে দামি স্থিতিস্থাপকতা বের করতে বলছে, এই কথাটা কমন সেন্স দিয়ে মনে রাখবে। তো একইভাবে এই যোগান স্থিতিস্থাপকতা, এটা কাকে বলে তো আমরা বলছি, হ্যাঁ। তো এই যোগান স্থিতিস্থাপকতা সূত্র হচ্ছে ওই আগের মতো, একদম সোজা ভাই, একদম সোজা। দেখ ডেল কিউএস ডিভাইড বাই ডেল পি, পি ডিভাইড বাই কিউএস, এটাই একটাই সূত্র, শুধু একটাই সূত্র, এর বাইরে আর কোনো সূত্র নাই, এই একটাই সূত্র, ঠিক আছে। এখান থেকে তেমন একটা দ্রব্যের প্রকৃতি যাচাই করতে বলে না, জাস্ট বলে যে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করো, তো এই সূত্রটা দেখ একদম হুবহু চাহিদার মতো, শুধু কিউডির জায়গায় কিউএস বসে, তো যোগান স্থিতিস্থাপকতা একটা প্র্যাকটিস করে, এখানে জাস্ট এটার মান বের করতে বলবে, জাস্ট যোগান স্থিতিস্থাপকতা মান বের করতে বলবে, ঠিক আছে। একটা প্রশ্ন দেখি 31 নম্বর প্রশ্নটা একটু যায়। গান শুনবি তোরা? তোদের কি গান শোনাবো? এই তোরা কি গান শুনবি? এখানে আমার বোর্ডের মধ্যে অঙ্ক করার সময় চাইলে কি করা যায়, हाय मेरे बच्चे, हम ये क्वेश्चन सॉल्व करने के लिए फर्स्ट ऑफ ऑल वी हैव टू सॉल्व द अदर क्वेश्चन। ও এটা যদি সলভ করতে চাই কিছু করতে হবে না, একদম সোজা। দেখো দ্রব্যটির যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং ফলাফলের উপর মন্তব্য করো। ফলাফল মানে কি আসে না আসে সেটা বলতে বলছে। তাহলে প্রথমে দেখো আমি যদি এই কোয়েশ্চেনটা আমার পরীক্ষা যদি আসতো, আমি প্রথমে যোগান স্থিতিস্থাপকতা কাকে বলে বলবো, দেখো আমি যে বলতেছি এভাবে, এগুলা তোমরা যদি মেনটেন না করো বেশি ভিড়াবো ভাই। যোগান স্থিতিস্থাপকতা বলা হয় ইএস এর সূত্র হচ্ছে কিউএস ডিভাইড বাই ডেল পি ডিভাইড বাই পি ডিভাইড বাই কিউএস, ঠিক আছে কিউএস। এবার বক্সটা করতেছি ভাইয়া, এই বক্সে তো আর দাম আর চাহিদা থাকবে না, এই বক্সে থাকবে দাম আর যোগান, এই বক্সে থাকবে কি বলতো দাম আর যোগান। তাহলে দেখো দাম কত টাকা দাম আছে, 25 টাকা দামে 20,000 একক,
25 টাকা দামে 20,000 একক। দাম বেড়ে 30 টাকা হলে 24,000। দাম বেড়ে যদি 30 টাকা হয় এটা হয়ে যায় 24,000। ঠিক আছে, তাহলে কিউএস দেখো, ডেল কিউএস, এখানে দাম মানে পি আর যোগান মানে কিউএস। কিউএস হচ্ছে 24 থেকে 20,000 বিয়োগ, 24,000 থেকে 20,000 বিয়োগ, আর ডেল পি মানে হচ্ছে 30 থেকে 25 বিয়োগ, পি মানে হচ্ছে শুধু 25, কিউএস মানে হচ্ছে শুধু 20,000, মানে প্রথমটা, শুধু প্রথমটা। এই তো কাজ শেষ। উপরে 4,000, নিচে হচ্ছে 5, উপরে 25, এখানে 20,000। এটা হচ্ছে 5 5 25, এটা দিয়ে এটাকে কাটলে 4,000, 4,000 কে 4,000 দিয়ে কাটলে 1, অর্থাৎ উত্তর হচ্ছে 1। তাহলে এখানে উত্তর হচ্ছে যোগান স্থিতিস্থাপকতা 1। আচ্ছা, যারা পারবা না তারা কি করবে জানো? যারা এই কাটাকাটি করতে পারবা না, যারা কাটাকাটি করতে পারবা না তারা কি করবা? উপরে 4,000, নিচে 5, উপরে 25, নিচে 20,000। কি করবে? জাস্ট উপরের সংখ্যার সাথে উপরের সংখ্যা গুণ, 4 25 100 মানে 1 লক্ষ। এটা দিয়ে এটাকে গুণ করলে তাও 1 লক্ষ। গুণ করে দিবি, এবার ভাগ করে দিবি, ভাগ করলে আনসার আসবে 1। আনসার আসবে 1। যোগান স্থিতিস্থাপকতা 1। যোগান স্থিতিস্থাপকতা কত আসে? 1 আসে। মোবাইল কি বন্ধ হয়ে গেছে? আমার মোবাইল বন্ধ হয়ে গেছে। দাঁড়া, আমি একটু মোবাইলটা চার্জে দিই। পারি না? দিতে পারবো? আমার মোবাইল স্টক করছে, বুঝছস? তোরা কি বুঝছস কি বুঝছস না একটু বলতো? বুঝছো নাকি বুঝো নাই? বুঝছো নাকি বুঝো নাই? এটা বুঝছো নাকি বুঝো নাই বলো, দ্রুত কমেন্ট কর। যোগান স্থিতিস্থাপকতা বের করতে বলে পারবো কিনা? একদম সেম টু সেম। আর এটা কত নম্বর আছে জানি? 58 নম্বর। একটু দেখি তো প্রশ্নটা কেমন। প্রশ্নটা দেখবো, করবো না, প্রশ্নটা দেখবো। भाग से जिंदगी में आसम दिया। ও, অসাধারণ একটা কোয়েশ্চেন তো, ভাব রে। এটা তো মারাত্মক একটা কোয়েশ্চেন হয়েছে, এটা তো মারাত্মক কোয়েশ্চেন হয়েছে ভাই। এটা পুরা আগুন মার্কা একটা কোয়েশ্চেন হয়েছে। বলছে দাম 4 টাকা ও 5 টাকা বিবেচনা করে প্রদত্ত অপেক্ষক থেকে যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ভাই দেখ, এখানে কিন্তু দাম 4 টাকা দামে যোগান কত দেওয়া নাই, 5 টাকা দামে যোগান কত দেওয়া নাই। আমাদেরকে আগে এখান থেকে 60 টাকা হলে কত হবে সেটা বের করে আনতে হবে। দেখ, কিউএস ইজ ইকুয়াল টু -5 প্লাস 5p। এখানে এই সমীকরণ থেকে 4 টাকা দামে যোগান কত, 5 টাকা দামে যোগান কত সেটা বের করতে হবে। বাংলা ইংলিশ মিক্স হয়ে গেছে। আচ্ছা, এটা 4 টাকা দাম ধরে দেখি। -5 প্লাস 5 ইন্টু 4, -5 প্লাস 20 সমান 15। আর এটা হচ্ছে কিউএস ইকুয়াল টু -5 প্লাস 5 ইন্টু 5, 4 টাকা এবং 5 টাকা বলছে, -5 প্লাস 25 সমান 20। বের হয়ে গেছে। দেখো বের হয়ে গেছে। এখানে 4 টাকা দাম ধরছে, এখানে 5 টাকা দাম ধরছে, একদম সোজা। একটা 4 টাকা দাম ধরছে, একটা 5 টাকা দাম ধরছে। তাহলে আমরা এখানে বক্সটা করতে পারি, চাইলে ইজিলি বক্সটা করতে পারি। একদিকে দাম আর দিকে যোগান। দাম যখন 4 টাকা, দেখো দাম যখন 4 টাকা, এখানে 4 টাকা, পি এর জায়গায় কত বসাচ্ছি? 4। যোগান কত আসে? 15। পি এর দাম কত? 5। যোগান কত আসে? 20। এখান থেকে আমরা ইজিলি চাইলে আমরা 1 মিনিটের কাজ। বলো পারবে কি পারবে না? ভাইয়া ছুটি দেন। হ্যাঁ, ছুটি দিয়ে দিচ্ছি। মায়া, তুই ফাঁকিবাজ, তুই হচ্ছে নুসাইবার আর ফাঁকিবাজ। একদম ধরে যাবে না। না, একদম কেন তোর বাবা? তোমাকে বলেই দিচ্ছে 4-5 টাকা। ওরে বদ্দা, তোরে তো এখানে বলেই দিচ্ছে 4-5 টাকা। বড় বর্দা মানে কি জানোস? বদ্দা মানে ভুলে গেছি। বদ্দা মানে হচ্ছে বড় ভাই। বদ্দা মানে কি? বড় ভাই। তো বড় ভাইয়া এবং বোনেরা, আচ্ছা বড়দি বদ্দি বানান দিবে না পারি ভাই, শিখে ভাষা কঠিন শব্দ, বানান পারি না। আচ্ছা, যারা আমার বড় ভাইরা আছেন একটু দয়া করে শুনবেন। দাদা এইখানে বলে দিয়েছে 4 টাকা 5 টাকা। why you are try to get the 1 or 2 number price? আমাদেরকে অবভিয়াসলি ইউজ করতে হবে 4 এবং 5। এখানে
4 এবং 5 ছাড়া অন্য কিছু ইউজ করা যাবে না, না না, কখনো যাবে না। The last one is 69. এখানে আরেকটা প্রশ্ন আছে, শুধু 69 নম্বর প্রশ্নটা। 69 নম্বর প্রশ্নটা আমরা একটু দেখবো। যোগানের স্থিতি স্থাপকতা নির্ণয় করতে বলছে, একদম সোজা সোজা সোজা। আচ্ছা, বাড়ির কাজ দিয়ে দিচ্ছে, ছুটি দিয়ে দিচ্ছে। বাড়ির কাজ দিয়ে দিব এবং ছুটি দিয়ে দিব। বাড়ির কাজ দিয়ে দিচ্ছে এবং ছুটি দিয়ে দিচ্ছে। যাদের ইকো গ্যালারি বই আছে তারা ইকো গ্যালারি বইটা খুলবেন। ইকো গ্যালারি বইটা খুলে ওখান থেকে দামি স্থিতিস্থাপকতার কি কি অঙ্ক আছে দেখেন। 2 এর ঘ, 9 এর গ আর ঘ, 13 গ, 18 ঘ, 25 গ, 30 ঘ, 41 ঘ, 45 ঘ, 48 ঘ, 55 ঘ। ঠিক আছে? 54টা পরে লিখছি কেন? ভুল লিখছি নাকি? 54 নম্বর একটা আছে কিনা আগে দেখি তো আমি। আমাকে একটু সময় দেয়, একটু ভুল লিখছি বলে মনে হচ্ছে। আচ্ছা, 54, 55, 55তে নাই, 54তে আছে। 55তে নাই, 54তে আছে। 55তে নাই, 54তে আছে। এটা 55 হবে না, 54 হবে। 54 ঘ, 56 ঘ, এগুলো সবগুলো করবি। একটা না করলে পরবর্তী ক্লাস থেকে তুমি আর ক্লাস করতে পারবে না, গ্রুপ থেকে বাইর করে দিব। 63 নম্বর ঘ, 65 নম্বর ঘ, 68 নম্বর ঘ, 71 নম্বর ঘ, 73 নম্বর গ। এগুলো হচ্ছে ইপির ভিত্তিতে। হ্যাঁ, এগুলো হচ্ছে ইপির ভিত্তিতে। এবার ইসির ভিত্তিতে দেখেন। ইসির ভিত্তিতে করবেন 13 এর ঘ, 23 এর ঘ, 52 এর গ, 68 এর ঘ। এটা ইসির ভিত্তিতে। হ্যাঁ, এবার আসেন ইএস। ইএস মানে কে বলতো? ইএস মানে যোগান। 31 এর ঘ, 58 এর ঘ, 59 এর ঘ। এই জিনিসগুলো একটু এসএস নিয়ে ডান লিখো, একটু এসএস নিয়ে ডান লিখো, একটু এসএস নিয়ে ডান লিখো। আমি তো করো বেশি করে দেন, আমাদের বই নাই তাই প্রবলেম নাই। বই নাই যে প্রবলেম নাই যে, আচ্ছা আর কাম নাই স্যার। এক মাসের পড়া ভাই, এগুলো করলে মুহূর্তের কাজ, এগুলো করলে মুহূর্তের কাজ। এগুলা 2 মিনিটের কম, 2 মিনিটের কম লাগবে। এসএস নিয়ে ডান লিখো, এসএস নিয়ে ডান লিখো, বেশি কথা না গোস, এসএস নিয়ে ডান লিখ। আচ্ছা, তোদের কমেন্ট দেখার জন্য পিছনে চলে আসতে হয়েছে আমার। এগুলো আমাদের স্যার ঈদের ছুটিতে পড়া দিবে। ঠিক আছে, এগুলা থেকে ভাই এগুলা করে আজকের মধ্যে হাউস অ্যাপ জমা দিবা। আজকের মধ্যে হাউস অ্যাপ জমা দিয়ে দিবা। আমরা হচ্ছে কালকেও করব, কালকেও ক্লাস করে দিব। ঠিক আছে, কালকেও বিকালবেলা এরকম টাইমে 3টা থেকে একটা ক্লাস নিয়ে দিব, স্থিতিস্থাপকতা শেষ করে দিব। কালকে স্থিতিস্থাপকতার ইনস এন্ড আউট গুলো আলোচনা করবো, এমসিকিউ গুলো সলভ করে দিব। সিকিউ গুলো একদম সোজা, দেখছস তো। আর এমসিকিউ গুলো সলভ করে দিব কালকে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই এই তোদেরকে একটা কথা বলি, কাইন্ডলি তোদের বন্ধু বান্ধবদেরকে একটু জানাই দিস। এইচএসসি 24 এবং 25 যারা আসস, তোদের বন্ধুদের জানাই দিস অন্তত ক্লাসগুলো যাতে জয়েন করে, এবং যারা ভর্তি হতে চায় তাদেরকে একটু জানিয়ে দিবি। ঠিক আছে, ভাইয়ের জন্য এই হেল্পটা করিস। ততক্ষণ যদি ভালো থাক, সুস্থ থাক, দোয়া রাখিস। দেখা হবে পরবর্তী ক্লাসে। টাটা, বাই বাই।